যেমন আমি প্রথমে একবার আইএলটিএস দিয়েছিলাম, তো আমার স্কোর অ্যাকচুয়ালি ইনভ্যালিড হয়ে যায়। প্রথমে অবভিয়াসলি রিজেকশন ছিল অনেক। একটা জিনিস হচ্ছে ডকুমেন্টেশনটা খুবই জটিল, আমি বলবো একটু কমপ্লেক্স। এসআই কিন্তু আপনার এইচডিজ এর যে গোল আছে 17টা, ওই গোল গুলা ওরা অনেক ফোকাস করে। বিভিন্ন অর্গানাইজেশন বা আমাদের ইউনিভার্সিটি থেকে অ্যারেঞ্জ করা অনেক কনফারেন্স ভলান্টিয়ারি ক্যাম্পেইনে ওয়ার্ক যেগুলো আছে। ভলান্টিয়ারি ওয়ার্ক করেছি। হ্যাঁ, তো ওই সূত্রে ওই জিনিসগুলো আমাকে অনেক কাজে দিয়েছে। আমরা জানি এসআইতে হলো 3000 আওয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হয়। এখন অনেকের কনফিউশনের জায়গা হলো যে আমি তো হয়তো বা সুইচ করছি আমার জব। হাই, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি পডকাস্ট এপিসোডে, ড্রিম অ্যাব্রোড, রিয়েল স্টোরি, রিয়েল গাইডেন্স। সো এই পডকাস্টে আমি বেসিক্যালি যারা অ্যাব্রোডে স্টাডি করেন, বাংলাদেশি স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি ইনভাইট করি এবং তারা তাদের নিজেদের জার্নিটা শেয়ার করেন। সোফার আমার এখানে মাত্র একটা এপিসোডই আপলোড করা হয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে আমি আমার ওই এপিসোডটা আপলোড করি, তারপরে আসলে ওই সময় সুযোগটা হয়ে ওঠে নাই নতুন কোনো এপিসোড আপলোড করার। বাট এই বছর এই পডকাস্টটা খুবই স্পেশাল, কারণ হলো যে অনেকগুলো কারণেই। প্রথমত, আমার চ্যানেলের 2026-এর প্রথম পডকাস্ট যাচ্ছে, এই পডকাস্টটা যাবে। দেন এই পডকাস্টটাতে আমার সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন, যিনি একজন এসআই স্কলার। গত বছর 2025 ইনটেকে তিনি স্টকহোমে, সুইডেনে এসেছেন এসআই স্কলারশিপ নিয়ে, এবং বর্তমানে সুইডেনে পড়াশোনা করছেন। আমরা আরও ডিটেলস আমাদের গেস্টের কাছ থেকে জানবো। অ্যান্ড থার্ডলি, আমি এবছর থেকে চিন্তা করেছি যে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট চেষ্টা করবো একটা করে পডকাস্ট আপলোড করতে, যেন আপনাদের উপকারে আসে। সো আমি আর দেরি না করে আমাদের গেস্ট যিনি রয়েছেন ইন্ট্রোডিউস করে দিতে যাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে ওয়াহিদা দৃষ্টি আপু। আপু, আসসালামু আলাইকুম, অ্যান্ড আপুকে স্ক্রিনে নিয়ে আসলাম। অ্যান্ড ওয়েলকাম টু দ্য পডকাস্ট। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই থ্যাংক তো। ইউ সো মাচ, আপনি আপনার সময় বের করে জয়েন করেছেন আমাদের সাথে। আমি আপুর সাথে আসলে অবশ্যই। আজকে না, আজকে এখন ফেব্রুয়ারি মাস, আপুর সাথে আমি মেবি অক্টোবরে আপুর সাথে কথা হয়েছিল যে হ্যাঁ, আপু আপনাকে অনেক নিয়ে আমি আগে একটা একটা। পডকাস্ট করতে চাই, যেহেতু আপনি এসআই নিয়ে আসছেন। সো আমি চাচ্ছিলাম যারা এই বছর 2026 ইনটেক অ্যাপ্লাই করেছেন তাদের জন্য যেন এই পডকাস্টটা অনেক উপকার আসে। কারণ আমার সাথে যারা 1-to-1 মেন্টরশিপে কথা বলেন, বা আমার ইউটিউবে কমেন্ট করেন, ফেসবুকে মেসেজ করেন, তারা অনেকে আছেন যারা এই বছর অ্যাপ্লাই করেছেন, এসআই নিয়ে অনেক ইন্টারেস্টেড, বা তারা আসলে বুঝতে পারছেন না তারা আসলে কিভাবে অ্যাপ্লাই করবেন যদি ওয়েবসাইটে সব কিছু দেওয়া থাকে। আমাকে হুম। অনেকেই অনেকবার রিকোয়েস্ট করেছেন যে ভাই এসআই নিয়ে একটা ভিডিও করেন, কিন্তু আমি চাইলে যদি আমি এরকম রেকর্ড করে ভিডিও করি, আমি যে ইনফরমেশনগুলো বলবো সেগুলো ওয়েবসাইটে অলরেডি আছে। So আমি চাচ্ছিলাম এরকম একটা ভিডিও করতে, একটা ডিসকাশনের মধ্য দিয়ে যেতে, যাতে আহ, যারা অ্যাপ্লাই করবেন তারা অ্যাকচুয়াল ইনফরমেশনগুলো পান। যেমন আপনি অলরেডি পুরো প্রসেসের মধ্য দিয়ে এসেছেন, সো আপনার যে জার্নিটা যদি শেয়ার করেন, তাহলে আমার মনে হয় যারা যারা এই বছর অ্যাপ্লাই করবেন তাদের কোন কোন জায়গাতে বেশি ফোকাস করা উচিত তারা সেটা বুঝতে পারবেন। সো আপু, আপনি যদি আপনার জার্নিটা একদম শুরু করেন, কেন আপনি ফার্স্টে শুরু করেন যে কেন আপনি সুইডেন আসলে চুজ করলেন, অ্যান্ড আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল, ব্যাচেলর কিসে ছিল, এইগুলা থেকে যদি আপনি একদম শুরু করেন তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এন্ড থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং দিস বিকজ আসলে আমার কাছেও মানে পার্সোনালি অনেকেই রিচ আউট করছে আফটার আই কেম হিয়ার। সো আসলে হয়তো 1-to-1 সবাইকে সুন্দর করে সময় দেওয়া আসলে পসিবল হয় নাই, বা হয়তো উনি মেসেজ দিচ্ছে অনেক আগে, আমি সেটা অনেক পরে রিপ্লাই করতে পারছি বিকজ অফ দ্য টাইম ডিফারেন্স। তো এখন একটা ভিডিও বা সবকিছু গুছানো হইলে জিনিসটা সব একটা ভালো ইনফরমেশন সবার কাছে গেল। সো আমি আমার সম্পর্কে যদি বলি, আমি হচ্ছি এখন উপসালা ইউনিভার্সিটিতে মেট্রোলজি অ্যান্ড ক্লাইমেট ফিজিক্সে মাস্টার্স করছি। আর আমার ব্যাকগ্রাউন্ড ছিল ওশানোগ্রাফি। আমি অলরেডি একটা ব্যাচেলর এবং মাস্টার্স শেষ করেছি, এবং মাঝে 3 বছর আমার গ্যাপ ছিল, মানে আমি এর মধ্যে জব করেছি, উইচ ইজ নট রিলেভেন্ট টু অ্যাকচুয়ালি আমার ইয়োর স্টাডি। সাবজেক্ট। ওকে। এক্স্যাক্টলি। ওইটা একটা টুইস্ট কারণ আমি ওইটা কোথাও অ্যাড করি নাই সত্যি বলতে। তো আহ, আমার ওই যে জব পিরিয়ডটা ছিল, তা আমি মোটামুটি একটা গ্যাপে ছিলাম, যার কারণে আমার মানে মোটামুটি পড়াশোনা থেকে দূরে ছিলাম। তো আমি যখন অ্যাকচুয়ালি আবার আমি শুরুর দিকে অ্যাকচুয়ালি যখন আমার মাস্টার শেষ হয়েছে তখনই থেকে আমি চেষ্টা করতেছিলাম, এবং আমার মানে প্রথম বিষয়টাই ছিল যে আমাকে কোনো না কোনো স্কলারশিপ অ্যাকচুয়ালি গেইন করতে হবে, আদারওয়াইজ আমি টাকা খরচ করে বাইরে পড়তে যাব না, মোটামুটি এটা ছিল ওকে। আমার মোটো। তো সব আর খুব ভালো আমি ইন্সপায়ার হতাম যে আমার যে ডিপার্টমেন্ট ছিল ওইটার অনেক ভালো মানে এই যে বাইরে স্টাডি মানে হায়ার স্টাডিজ এর অনেক বেশি অপরচুনিটিস ছিল, যেটা আমাদের ওইখানে তখনও অনেক লো। এখন হয়তো আস্তে আস্তে একটু বাড়ছে, মানে অপরচুনিটি বাড়ছে জবের।
বাট ওইটার না থাকার কারণে সবাই দেখা যায় বাইরে বেশি মোটিভেটেড ছিল, তাই মুভ আমি আমার করতেছে। সিনিয়রদেরকে ওকে। দেখতাম বেশি। তো আমার যারা ইমিডিয়েট সিনিয়র ছিল, কয়েকজন আপু ভাইয়া, ওনাদের কথা না বলে না, মানে ওনারা অনেক বেশি আমাকে ইন্সপায়ার করতো। আমি ওনারা অন্যান্য কান্ট্রিতে আছেন এখন, অন্যান্য ওনারা ইরাসমাসে আসছেন তার আগে 2-1 বছরে। তো ওনাদের থেকে অনেক গাইডেন্স পাইছি ওই সময়টা। তো আমি ওই সময় ওই ইউরোপের বিভিন্ন স্কলারশিপ গুলো আর কি ফোকাস করতাম দেখে। তো এর মাঝে যেই স্কলারশিপ গুলা মোটামুটি শর্ট লিস্ট করা যায়, আমি ওগুলো শর্ট লিস্ট করে এরপর ওইগুলার ওয়েবসাইট ঘাটাঘাটি করতাম। তো এইগুলো আমাকে অনেক কাজে দিছে। কিন্তু এরপরে মাঝে হয়তো একটা ব্রেক হয়ে গেছিল আমার জবের কারণে। তো দেন আমার আবার মনে হচ্ছে না আমার এটার পেছনে লাগা উচিত। তো ইন দ্য মিন টাইম একটা ব্যাক স্টোরি বলি, যেটা হচ্ছে আমি যখন ব্যাচেলরে ছিলাম তখন আমি একটা নন প্রফিট অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম। ওইটা বলতে গেলে পুরোপুরি নিজের জন্য, এটা আমার কোনো এমন না যে আমার মানে কোনো ইয়ে ছিল। ওখানে ইন্টার্নশিপ দিয়ে শুরু করি, এরপরে হচ্ছে আস্তে আস্তে ওদের সাথে আমার কাজের পরিধিটা অনেক বাড়ে, সেটা পেইড এবং নন পেইড দুই ভাবেই ছিল। ইভেন কোভিড এর সময়টা আমরা অনলাইনে অনেক কিছু করছি, অনলাইনে অনেক ক্যাম্পেইন, ওদের প্রজেক্ট নিয়ে আমরা অনেক কিছু ওয়েবিনার অনেক কিছু অ্যারেঞ্জ করেছি। তো ওই জিনিসগুলা আমাকে মানে পরের দিকে অনেক হেল্প করছে আমার ওটা কি এই যে সোশ্যাল ওয়ার্ক রিলেটেড ছিল যে ওটা অর্গানাইজেশন ছিল? সোশ্যাল ওয়ার্কও ছিল বলতে গেলে। এবং আমার যে মানে আমার পড়াশোনাটা হচ্ছে ক্লাইমেট ফিজিক্স। আমি অলরাইট। যদি এসআই এর কথা বলি, এসআই কিন্তু আপনার এইচডিজি এর যে গোল আছে 17টা, ওই গোল গুলা ওরা অনেক ফোকাস করে। তো আপনি যদি আপনার কাজ এবং পড়াশোনা দুইটাকে যদি ওই গোলের সাথে ফোকাস করতে পারেন, দেন ইট ওয়ার্ক বেটার। সো ওইটা অনেক কাজে দিয়েছে, যেহেতু ওটা সোশ্যাল ওয়ার্কও ছিল এবং ওটাকে আমি ফুল টাইম এবং পার্ট টাইম দুই ভাবে দেখাইছি, ওদের সাথে আমি অনেক আগে থেকে যুক্ত ছিলাম। তো ওইটাকেও দেখাইছি। এবং আর আমার পড়াশোনার সূত্রে আমি অনেক বিভিন্ন অর্গানাইজেশন বা আমাদের ইউনিভার্সিটি থেকে অ্যারেঞ্জ করা অনেক কনফারেন্স ভলান্টিয়ারি ক্যাম্পেইনে ওয়ার্ক হচ্ছে যেগুলো ছিল আর ভলান্টিয়ারি কি। ওয়ার্ক করেছি, হ্যাঁ। তো ওই সূত্রে ওই জিনিসগুলো আমাকে অনেক কাজে দিয়েছে, আমি যেটা বলবো এখানে, এটা অনেক একটা মানে ধরার মতো পয়েন্ট। তো এরপরে যখন আমি আবার লাইক স্টাডি গ্যাপের পরে আবার শুরু করলাম, তো আমার যেমন আমি প্রথমে একবার আইএলটিএস দিয়েছিলাম, তো আমার স্কোর অ্যাকচুয়ালি ইনভ্যালিড হয়ে ওকে। যায় প্রথমে। অবভিয়াসলি রিজেকশন ছিল অনেক। তো এরপর যখন আবার শুরু করি, এরপরে তো আমার মেইন ফোকাসটা ছিল ইউরোপের যে স্কলারশিপ গুলো আমি মোটামুটি কভার করা যায়। ওয়েট ওয়েট ওয়েট, গত মাসে এই বছরের শুরুর দিকে আমার ইউটিউব চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার মাইল ফলো পূর্ণ করে, এবং রিসেন্টলি আমার ফেসবুক পেজেও কিন্তু 10,000 ফলোয়ার পূর্ণ হয়েছে। সো টোটাল দুই প্ল্যাটফর্ম মিলে 10,000 10,000 20,000 সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স, যেটা আমার জন্য খুব হিউজ একটা সংখ্যা। আমি কখনো কল্পনাও করি নাই এত দ্রুত আমার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার হয়ে যাবে, কারণ আমি ফেসবুকে খুব একটা রেগুলার ছিলাম না। গত 2-3 মাস ধরেই কিন্তু আমি ফেসবুকে কন্টেন্টগুলো আপলোড করছি। সো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই জার্নিতে আমার পাশে ছিলেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ফেসবুক পেজে ফলো দিয়েছেন। সো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার, ইনফরমেটিভ ভিডিওগুলো দেওয়ার, যেন আপনারা সুইডেন সম্পর্কে একটা ভালো ধারণা পান এবং আপনাদের জন্য ইনফরমেশনগুলো হেল্পফুল হয়। সো আমার একটা ইনস্টাগ্রাম পেজও রয়েছে, আপনারা চাইলে সেই পেজটাতেও ফলো করতে পারেন। farhan_moments লিখলেও কিন্তু আপনারা সেই পেজটা পেয়ে যাবেন। তাছাড়া আমার ভিডিও ডিসক্রিপশনে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট আমি করবো যে আপনারা অনেকে আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে অনেক সময় মেসেজ করেন, যেটা আসলে আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় রিপ্লাই করা। সো আমি সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করি আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম পেজ অথবা আমার ইমেল অ্যাড্রেসে আপনারা মেসেজ করেন, তাহলে আমি সেইগুলোর রিপ্লাই সবসময় কিন্তু দিয়ে থাকি। সো এগেইন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড দ্যাটস ইট। লেটস গেট ব্যাক টু দ্য পডকাস্ট এগেইন। তো এসআই যদি আমি 2 বছর বা 3 বছর আগেও করতাম, তাহলে কিন্তু আমার ওয়ার্ক আওয়ার কভার করতো না। তো এটা 3 বছর পরে হওয়াতে দেখা যায় আমার ওয়ার্কিং আওয়ারটা অনেকটা কভার হয়েছে। তারপরে হচ্ছে যে, তো এই জিনিসগুলো মিলাই দেন আমি এসআইটাকে আবার ক্রাইটেরিয়াতে আনলাম। প্রথম দিকে হয়তো আমি ওটা নিয়ে চিন্তা করতাম না। তো ওকে। পরে যখন দেখলাম যে ওকে ফাইন দেখা যায়, এবং গত বছরই প্রথম হচ্ছে যে ওই পায়োনিয়ারিং মানে উইমেন, ওই যে স্টেম যেটা, মানে এসআই এর সেটা আরেকটা উইমেনদের যেটা জন্য পার্ট, যেটা শুধু স্পেশাল। হ্যাঁ উইমেনদের জন্য, ওইটা ওরা ইন্ট্রোডিউস করে। বাট আনফরচুনেটলি আমার রিলেটেড কোনো সাবজেক্ট ছিল না, বা মানে কাছাকাছি ছিল, বাট আমি যেটা চাচ্ছিলাম ওটা ছিল না। তো গ্লোবাল প্রফেশনালি যেহেতু মিল ছিল, আমি ওইভাবেই আগাই। তো প্রথমে আসলে ওভাবে জানতাম না, আমারই প্রথম ছিল মানে অ্যাপ্লাই করাটা, কোনো কিছুই জানতাম না। ইভেন সুইডেনই প্রথমবার অ্যাপ্লাই করব, এবং সবকিছু নিজে নিজেই করতেছিলাম। তো সবসময় খালি নিজেই ওয়েবসাইট ঘাটাঘাটি করতাম। ইভেন একটা মজার কথা বলে, আমি যখন মানে অ্যাপ্লিকেশন করব,
তার আগ পর্যন্ত আমি জানতাম না যে এটা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন। তো আমি জানতাম যে যে কয়টা ইউনিভার্সিটিতে করবো আলাদা আমাকে আলাদা ততবারই অ্যাপ্লিকেশন, হ্যাঁ এটা অনেকেই অ্যাপ্লিকেশন ফি ভুল দিতে করে, হ্যাঁ। হবে। তো আমি যখন ফি দিতে গেলাম তখন দেখলাম যে আমার একটাই ফি দেখাচ্ছে। আমি অনেক খুশি হয়ে গেছি যে ওকে ফাইন, না, আমার চারটার কাছে জন্য। মনে হয় যে আপু এটা সুইডেনের খুবই ভালো একটা জিনিস, যেটা এক্স্যাক্টলি, অনেকেই আসলে জানে না বুঝতে বা পারেন না, বুঝতে পারে না। বা হ্যাঁ, বুঝতে পারেন না। কারণ এখনো আমি যদিও আমার চ্যানেলে একদম সবকিছু ডিটেলস ভিডিও অলরেডি করে রাখছি, তারপর হ্যাঁ, অনেকে আমাকে কোয়েশ্চেন করেন ভাই টিউশন ফি মানে কত দিতে হবে। ওরা যেটা হ্যাঁ, বলে যে যেমন আমাদের টিউশন ফি 900 krona মেবি, অ্যাপ্লিকেশন ফি, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফি, সরি অ্যাপ্লিকেশন ফি 900 krona। সো অনেকে ভাবে কি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য প্রত্যেকটা। 900 krona, ব্যাপারটা এক্স্যাক্টলি, আসলে এরকম না। এখানে সেন্ট্রাল হ্যাঁ, অ্যাপ্লিকেশন করতে হয়, এবং আপনি যেহেতু মাস্টার্সের 4টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়, সো 4টার জন্যই কিন্তু 900 krona আপনাকে পে এক্স্যাক্টলি। করতে হবে পুরো সেমিস্টার। কনফিউশন ছিল। তো যখন আমি অ্যাকচুয়ালি পোর্টালে ঢুকে সবকিছু ইয়ে করে আমি যখন অ্যাপ্লিকেশন ফি দিব তখন দেখলাম যে আমাকে জাস্ট 900 দেখাচ্ছে। তো আমি একটু খুশি হয়ে গেছি। ওকে। তো ওই ওই ওইটা আমি বলবো যে এইটা একটা ভালো জিনিস যে আপনি নিজে মানে এক্সপ্লোর করতে করতে আপনি শিখতেছেন, এটা একটা ভালো জিনিস। এক্স্যাক্টলি। আবার হ্যাঁ, অনেকেই হয়তো ওই ওই সময়টা হয়তো তাদের কাছে নাই। কেউ যখন যখন গ্লোবাল প্রফেশনাল অ্যাপ্লাই করবে অ্যাকচুয়ালি সে হয়তো মানে অ্যাকচুয়ালি ভালো লেভেলে তার কাজের মধ্যে অনেক হয়তো ইয়ে থাকতে পারে, হয়তো সময় নাও থাকতে পারে। ডিফারেন্ট ফর এভরিওয়ান। তো এভাবে যখন অ্যাপ্লিকেশন শেষ করে ফেললাম তখন আমি আসলে আর আরেকটা জিনিস হচ্ছে যে ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াটা আপনি কোন ইউনিভার্সিটি থেকে মানে তাকে আপনি গ্রেডিং করতেছেন ওইটা অনেক ইম্পর্টেন্ট। ওটা নিয়ে আমি আমার কনফিউজ ছিলাম, ওটা নিয়ে হয়তো দু একজনের কাছে রিচও করছি, বাট পুরোটাই নিজের উপরে আপনি কোনটাকে দেখতেছেন যে আপনার কোন ইউনিভার্সিটি বা কোন সাবজেক্টটাকে প্রায়োরিটি দিচ্ছেন ওটা ম্যাটার করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যদি এসআই ছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ স্কলারশিপ স্কলারশিপ আছে, থাকে। হ্যাঁ, কিন্তু ওইটার ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যেইটা থেকেই আপনি ফার্স্ট পেতে চয়েসে চান থাকতে হবে। ওটাকে ফার্স্ট চয়েস রাখতে হবে। এক্স্যাক্টলি। তো আমার ফার্স্ট চয়েস আবার স্টকহোম ছিল, সালামাস সেকেন্ড আচ্ছা। চয়েস ছিল যদিও। আবার এটাও অনেকের কনফিউশন থাকে যে এসআই কি প্রথমটা থেকে দেয় কিনা পরের গুলো থেকে। জি। তো এটা হয়, এটা সত্যি, এটা আপনি পরের যে কোনো চয়েস থেকেও যদি অ্যাডমিশন পান তাহলে এসআই এর জন্য এলিজিবল হবেন, ডাজন্ট ম্যাটার দ্য তো গ্রেডিং। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, তারা দেখছেন যে আহ, যেই কনফিউশনের কথাটা বললেন, যে ইউনিভার্সিটি স্কলারশিপগুলো শুধুমাত্র আপনি যে 4টার মধ্যে ফার্স্ট চয়েসে যে ইউনিভার্সিটিটা রাখবেন সেখানে যদি আপনি অ্যাডমিশন পান তাহলে সেখান থেকে পাওয়ার পসিবিলিটি আছে। মানে যদি স্কলারশিপ পান তাহলে সেটা থেকেই পাবেন, বাকিগুলো থেকে পাবেন না। বাট এসআই এর ক্ষেত্রে আপনি কিন্তু এই 4টা ইউনিভার্সিটির যে কোনোটাতেই যদি আপনি অ্যাডমিশন পান তাহলে কিন্তু আপনি যদি এসআই এর জন্য এলিজিবল হন তাহলে আপনি স্কলারশিপটা অ্যাভিল করতে পারবেন। তো এভাবেই আর কি আগানো। এরপরে তো অ্যাপ্লিকেশন যখন করে ফেললাম তো তখন আমি বুঝতেছিলাম না যে অ্যাকচুয়ালি ঠিক চয়েস দিলাম কিনা ইউনিভার্সিটি ওয়াইজ, কারণ আমি আমার সাবজেক্টটাকে বেশি প্রেফার করতেছিলাম। ওকে। তো আমার প্রথম দুইটাই হচ্ছে আমার মানে একদম টপ চয়েস ছিল মেট্রোলজিতে, পরের দুইটা হচ্ছে একটু ডিফারেন্ট ছিল বাট আমার সাবজেক্ট রিলেটেড। তো আমি জি। চারটাকেই মাথায় রেখে আমি এসআই এর যে ইয়েটা সাজাবো ওইভাবে আমার প্ল্যান ছিল। আর আরেকটা জিনিস, যখন অ্যাপ্লিকেশন প্রিপেয়ার করবেন সবার জন্য এটা যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট থাকে এবং ওই ওয়েবসাইটে সুন্দর করেই বলা থাকে যে ওরা কি চাচ্ছে। ওরা যদি এসওপি চেয়ে থাকে সেটাও বলা থাকে, না চাইলে ওটাও বলা থাকবে যে আমি চাচ্ছি জি। না। আবার সুতরাং ওটা অনেক আপলোড অনেক করার প্রয়োজন অনেকগুলো সাবজেক্ট আছে যারা হলো তাদের স্পেসিফিক কিছু নেই। হ্যাঁ, এসওপির তাদের কিছু ফরম্যাট টেমপ্লেট আছে। থাকে। হুম, সেই টেমপ্লেট গুলো ডাউনলোড করে আপনাকে দিতে হয় আর আপলোড কি। করতে হয় এক্স্যাক্টলি। জি। তো আমার ক্ষেত্রেও সেম, আমার চারটার মধ্যে কিন্তু শুধু উপসালাতেই এসওপি স্পেসিফিকলি চাই, আর অন্যগুলোতে চাই নাই। তো যেগুলো চাই নাই সেগুলো আপলোড করার প্রয়োজন নাই, যেখানে চাবে জি। ওটা জাস্ট মেনশন করে ওখানে আপলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন পর্যায়ে শেষ হওয়ার পরে এরপরে তো রেজাল্ট, তারপর হচ্ছে যে এসআই এর যে অ্যাপ্লিকেশন, তো আমি আগে যেহেতু প্রিপেয়ার করে রাখছিলাম। আরেকটা জিনিস হচ্ছে ডকুমেন্টেশনটা খুবই জটিল, আমি বলবো একটু কমপ্লেক্স। তো আপনাদের যাদেরই এক্সপিরিয়েন্স যেভাবেই থাক ওই আপনি কি অনুসারে জিনিসটাকে প্রেজেন্ট করতেছেন এটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন অনেকের 10 বছরের আসলে কাজের অভিজ্ঞতা আছে, এখন 10 বছরেরটা যে আমার শুরু থেকে স্ক্র্যাচ থেকে দেখাইতে হবে এবং দেখাতে গেলেও আসলে সুযোগ নেই। ওদের যে টেমপ্লেটটা আপনি যদি এমজেনে খেয়াল করে দেখবেন অনেক শর্ট যে বক্স গুলো থাকে, আপনি ওখানে মানে ক্যারেক্টার লিমিট দেয়া থাকে, তো এর বেশি আপনি লিখতেও পারবেন না চাইলে। আর জিনিসটাকে অনেক স্কুইজ করে ফেলতে হয় মানে আমি একটু অ্যাড করি আপু, ওরা এসআই স্পেশালি আই গেস ওরা হলো যে ফোকাস করে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকেও আপনার ওয়ার্ক
ওয়ার্কের জায়গায় আপনার লিডারশিপ অ্যান্ড লিডারশিপটা ম্যানেজারিয়াল এক্স্যাক্টলি। কোয়ালিটি কতটুকু আছে। আপনি যদি কোনো লিডারশিপ পজিশনে থাকেন বা আপনি কোনো একটা টিম ম্যানেজ করছেন বা আপনার অর্গানাইজেশনে আপনি কি লিড করছেন, ওই জিনিসটাকে আপনাকে ফোকাস করে দেওয়াটা মনে হয় বেশি এটাই। গুরুত্বপূর্ণ। তো যারাই মানে দেখা যায় ডিফারেন্ট ডিফারেন্ট 4-5টা অর্গানাইজেশনেও আপনি কাজ করে থাকতে পারেন, কিন্তু হয়তো একটা মাঝখানে হয়তো কোনো একটা অর্গানাইজেশনে আপনার পজিশনটা অনেক ভালো ছিল, যেখানে আপনার লিডারশিপের অপরচুনিটিটা ভালো ছিল, সেই কাজটাও আপনি চাইলে দেখাইতে পারেন। নট নেসেসারিলি যে আপনি এখন যেখানে কর্মরত আছেন হয়তো ওখানে আপনার ওই লিডারশিপ অপরচুনিটিটা এখন নাই, বা ও, এই মুহূর্তে এখানে আপনার আরেকটু কোশ্চেন করি আপু, আরেকটা কোশ্চেন যে আমরা জানি এসআইতে হলো 3000 আওয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হয়। এখন অনেকের কনফিউশনের জায়গা হলো যে আমি তো হয়তো বা সুইচ করছি আমার জব, 4-5টা অর্গানাইজেশনে আমি কাজ করছি, এখন সে কি 4-5টা অর্গানাইজেশন থেকে মিলায় 3000 আওয়ার্স দেখাইতে পারবে ওরকম করে, এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটা দেখাতে পারবে। মানে ডাজন্ট নেসেসারি যে যে মানে একটা উনি অর্গানাইজেশনে 3000 আওয়ার একটা দাও? থেকে দেখাতে হবে এমন না, সব মিলায়ে 3000 ঘন্টা হইতে পারবে। এখন এটা ওনার উপর ডিপেন্ড করতেছে যে উনি ওই 5 বছর কোনটা আগে যেখানে দেখাবেন? কাজ করছে আচ্ছা ওখান আচ্ছা। থেকে আনতে পারবে কিনা, এক্স্যাক্টলি ওইটাই। ওকে। আর এটা একটু হযবরল হয়ে যায়, মানে কারণ অনেকগুলাকে আপনি যখন অ্যাসেম্বল করবেন তখন আবার ওই যে রেফারিদের সিগনেচার এন্ড সিল দিতে হয়, ওগুলা একটু বেটার হয় হযবরল। জব যেখানে যেখানে হ্যাঁ, আছে বেটার সেখান থেকে হচ্ছে দেওয়াটা। একটা বা দুটো থেকে যদি অ্যাসেম্বল করে দেখে ওটাই বেটার। তো মিনিমাম হচ্ছে দুইটা রেফার মানে মিনিমাম দুইজনকে দেখাতে হবে। তো দুইজনের মধ্যে ওদের কিন্তু স্পষ্ট বলা থাকে, ওদের যে টেমপ্লেটের প্রথম দিকে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আমি বলবো যে ওইগুলো খুব ভালো করে পড়ার জন্য, একবার দুইবার তিনবার যতবার পড়লে ক্লিয়ার হয়, পড়ে দেখলে ওখানে খুব সুন্দর করে সবকিছু বলা আছে। তো যে রেফারি তাদের মধ্যে হচ্ছে একজন অবশ্যই আপনার মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে হইতে হবে, এবং অপরজন হইতে পারে ইউনিভার্সিটির টিচার হইতে ফ্যাকাল্টি। পারে, অথবা সিভিল সোসাইটি নেটওয়ার্ক হইতে পারে, যে কোথাও আপনি ভলান্টিয়ার করেছেন ওইখান থেকেও নেওয়া যেতে পারে, যেটা ওরা প্রেফার করে। কিন্তু ওইটা একটা ভালো, এটা গুড পয়েন্ট আর কি। কেউ যদি ওকে। কোথাও মানে সেটা অল্প দিনও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার যে ওটা বেশি দিনের হইতে হবে। তো ওইটা অনেক কাজে দিবে রেফারেন্সটা। এই গেল রেফারেন্সের বিষয়। এরপরে প্রুফ অফ এক্সপিরিয়েন্সে যেটা আপনিও বললেন, লিডারশিপটা খুব ভালো করে ফোকাস করে এমন কাজের জায়গাটা দেখানোটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা যেটা, প্রথমটা হচ্ছে আপনি আপনার ওই লিডারশিপেরটা দেখালেন, আরেকটা হচ্ছে যেটা আমার ক্ষেত্রে কাজ করছে, আমি ভলান্টিয়ারিটা দেখাইছি। ওটা খুব কম ওয়ার্ক ছিল, আমার মনে হয় আমি কত আওয়ার দেখাইছি, হয়তো 500 থেকে 600 ঘন্টা এরকম হবে। তো এটা খুব কম ছিল, বাট স্টিল ওটা ভলান্টারি ছিল আমি আরেকটা যেটা দেখাইছি। তো এই জিনিসগুলা খুব ভালো কাজ করছে। তো স্টিল মানে আমি যেটা ভাবছি যে আমার কাছে তখনও মনে হইতো যে যেহেতু এটা গ্লোবাল প্রফেশনাল, তার মধ্যে হচ্ছে যে যারা অনেকদিন ধরে মানে এই ইয়েতে আছে, ক্যারিয়ার বিল্ড করছে অনেকদিন ধরে, যাদের অনেক এক্সপিরিয়েন্স, তাদের হয়তো হুম জিনিসটা হুম। অনেক বেশি ফোকাস করে। বাট ইউ নেভার নো, আসলে ওরা পোটেনশিয়ালিটিটা দেখে যেটা প্রেশারদেরকেও নিয়ে নিতে পারে, নিয়ে যার নিতে পারে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স আরেকটা কম। জিনিস হচ্ছে ওই যে বললাম যে ওরা এসডিজি এর গোলটা অনেক ফোকাস করে, যে আপনার এক্স্যাক্টলি। পড়াশোনাটা কতটা এই সাস্টেনেবিলিটিকে প্রমোট করতেছে, অথবা কতটা আপনি পরবর্তীতে এনভায়রনমেন্টাল বা সাস্টেনেবল এইসব কাজকর্মে আপনি অবদান রাখতে পারবেন, এটা অনেক ওরা ইয়ে করে। তো সব মিলায় আমি বলবো এটা একটা অনেক লং প্রসেস, একটু আগে থেকে সময় নিয়ে আসলে ওই ডকুমেন্টেশনটা করা, কারণ ওদের ফরম্যাটটা কিন্তু বেশ একটু কমপ্লেক্স। আমি একটু আগেও হ্যাঁ, হয়তো একটা গ্রুপে দেখতেছিলাম যে অনেকে ফরম্যাটটা নিয়ে অনেক ভেজালে পড়ছে। অনেকেই, হ্যাঁ হ্যাঁ, অনেকে বুঝতে ওটা পারতেছেন না অনেকেই। খোলার পরে ওইটা একটু মানে ইয়ে করতে হয়, ওটা অ্যাসেম্বল করতে হয়, বা অনেক সময় একটু ফরম্যাটটা ওলট পালট হয়ে যায়। তবে ওইটাকে বেশি ইয়ে করার দরকার নেই, মানে ওদের ফরম্যাটটা ঠিক রেখে আপনি জাস্ট হয়তো ওইটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, এটাই। আদারওয়াইজ ওই আপু আরেকটা জিনিস ওদের একটু এখানে কোয়েশ্চেন করি আমি। আমার ইউটিউবে হয়তো বা একটা কমেন্ট দেখেছি এরকম যে উনি জিজ্ঞেস করছেন যে আপনি যে রেফারিটা দিবেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে, তার কি কোনো সাইন সিল এরকম কিছু লাগে নাকি জাস্ট তার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন? না না, এটা সাইনটা লাগে, এটা ইম্পর্টেন্ট ভাইয়া, যে ওরা হচ্ছে কোনো ইলেকট্রনিক সাইন কিন্তু প্রেফার করে না। সাইনটা হচ্ছে ওকে। ফিজিক্যাল হইতে হবে। সাইন সিল দুইটাই ফিজিক্যাল, এবং তার ওটাকে মানে হলো স্ক্যান যে করে আপলোড করতে হবে। এসআই এর যে ফর্মটা আছে এটাকে আপনাকে প্রিন্ট করে নিয়ে ওনার সাইন হ্যাঁ, ওই ওইখানে নিতে সাইনটা হবে। নিয়ে ওটা আপলোড করতে হবে না একটু, এটা ওই যে অলরাইট অলরাইট। ইয়ে মানে ওর ডিজিটাল না একটু এখন। প্যারা আছে আর কি। এক্স্যাক্টলি, বেশ প্যারাই আছে, মানে পুরো জিনিসটাকে তা উনি কি ফরমেটিং তাহলে করতে ওনার সাইন সময় লাগে। সিল দুইটাই দিবেন নাকি সাইন দিলেই এনাফ? হ্যাঁ, দুইটাই লাগবে ভাইয়া, মানে ওখানে আপনার ফরমেটের মধ্যে দেয়া থাকে, সিলের অপশনও থাকে, সাইনের অপশনও থাকে, ওকে দুইটাই দেয়া ওকে। তার মানে যিনি রেফারি থাকবেন আপনার অর্গানাইজেশন থেকে ওনার সাইন এন্ড সিল দুইটাই ওখানে থাকবে। হ্যাঁ।
তবে এটাও বলা থাকে যদি কোনো অর্গানাইজেশনের ওই যে ফরম্যাটটা ওখানে বলা থাকে যদি কোনো অর্গানাইজেশনে সিল না থাকে তাহলে হচ্ছে তাহলে নোটারাইজ করাতে হয় প্রবাবলি, এরকম একটা ওকে। ইনস্ট্রাকশন হয়তো আছে। কিছু একটা বলা আছে ওটা নিয়ে, ওটা একটু ক্লিয়ার করে দেখতে হবে। সম্ভবত নোটারি নিয়েই বলা আছে যে যদি ওরা নোটারি করে দিতে পারে, ওটা একটা লিগালাইজেশন প্রসেস আর কি, যে প্রসেসের এই মধ্যে এটা। জিনিসটা আছে এক্স্যাক্টলি। ওকে। আদারওয়াইজ এটাই পুরা জিনিসটা ফরম্যাটিং যদি আপনি ধরেন এখন তো ফেব্রুয়ারি, জানুয়ারির মধ্যে যদি কমপ্লিট করে রাখা যায় তাহলে জাস্ট এই সময়টা যখন পোর্টাল ওপেন হবে, আমি 9 তারিখ থেকে হয়তো ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত আমার যতটুকু মনে আছে। জি। তো এই টাইমলাইনটাতে নিজের মতো করে মানে যাতে কোনো ভুল না হয় জাস্ট আপলোড করে, এর মধ্যেও কিছু কাজ থাকে। আপলোড করার পরে ওরা আপনাকে একটা লিংক পাঠাবে। আমি জানি না এটা এই বছর চেঞ্জ হবে কিনা, কারণ আগের বছরও ছিল। কোশ্চেন, একটাই কোশ্চেন থাকে, সেটা এমন হতে পারে যে ওরা আপনাকে কেন সিলেক্ট করবে। তো এই ধরনের ভিডিও গুলোর জন্য একটু টাফ হয়ে যায় 1 মিনিটে আসলে নিজের ইয়েটা প্রেজেন্ট করা, যে কেন আপনাকে ওরা সিলেক্ট করবে। তো কোয়েশ্চেনটা ডিফারেন্টও হইতে পারে, নট নেসেসারিলি এরকমই হবে। বাট ওইটাই মানে ওয়াই ইউ আর বেস্ট, জাস্ট টেল ইন 1 মিনিট। জাস্ট ওকে। এই ভিডিওটা এলিভেটর আপলোড করতে স্পিচের হয় মতো লাস্টে। হলো যে পাঠাইতে হবে আর কি, জাস্ট 1 মিনিটের মধ্যে এক্স্যাক্টলি, নিজেকে প্রুভ হ্যাঁ। করতে হবে। ওকে। হ্যাঁ, তো আরেকটা কোয়েশ্চেন আছে, একজন কোয়েশ্চেন করেছিলেন আপু, এসআই এর জন্য কি ওই ভিডিও ছাড়া কোনো ওয়ান টু ওয়ান ইন্টারভিউ হয়ে থাকে? আমার জানা মতে হয় না, তবে যদি কোনো এক্সেপশন ওদের মনে হয়, মানে ওরা যখন ডকুমেন্টেশন গুলো স্ক্রিনিং করে তখন ওদের যদি মনে হয় যে ওর এই এই জায়গাটাতে ওদের একটু মনে কনফিউশন হচ্ছে আছে যে বা ও হ্যাঁ, ক্লিয়ার হতে চায়, তখন সেই ইনভাইট ক্ষেত্রে করতে পারে করতে মিটিং। পারে। এটা ওদের বিষয়, ওরা এটা পুরোপুরি এসআই এর সিলেকশন এর উপরে ডিপেন্ড করে আর কি। বাট হলো যে 1 মিনিটের ওই ভিডিওটা হলো ম্যান্ডেটরি, ওটা হলো যে পাঠাইতে হ্যাঁ, হবে ওটা আমার। ম্যান্ডেটরি, ওটা লাস্ট, ওটা কিন্তু আমিও জানতাম না যখন ওই যে পরে আপলোড করা ডকুমেন্ট আপলোড করার পরে ওরা একটা লিংক পাঠায়, ওটা আমি আচ্ছা তখনই আচ্ছা আচ্ছা। জানতাম। তো এই এরপরে তো এটা শেষ হয়ে গেল ফেব্রুয়ারি, এরপর তো মার্চে হচ্ছে অ্যাডমিশন রেজাল্ট, এবং অ্যাডমিশন রেজাল্টের মাঝামাঝি ওরা একটা স্ক্রিনিং করে প্রথম দিকে, যে ওদের ক্রাইটেরিয়া ওই যে ওরা ডকুমেন্টেশন এন্ড আদার থিং দেখে এইসব ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা কিন্তু অনেকটুকু ছাঁটাই করে ফেলে অলরেডি। এক্স্যাক্টলি, এরপরে অলরেডি সেকেন্ড, কিন্তু শুরু করে দিয়েছে। মানে হ্যাঁ, অ্যাডমিশনের ক্ষেত্রে ওরা কিন্তু হ্যাঁ, একটা, আপনারা যারা যারা অ্যাপ্লাই করেছেন আপনারা কিন্তু পোর্টালে আপনার ইউনিভার্সিটির পাশে কোয়ালিফাইড লেখাটা দেখতে পারবেন, দ্যাট হ্যাঁ, মিনস আপনি ইলিজিবল ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার জন্য। বাট আপনি কিন্তু exactly। এখনো সিলেক্ট হন নাই। কিন্তু সিলেকশনের রেজাল্ট আসবে পরে, বাট আপনি কিন্তু ফার্স্ট যে ফ্রেজ রয়েছে সেটা পার করে ফেলছেন, যে আপনি কোয়ালিফাইড হয়ে গেছেন। আবার অনেক কোয়ালিফাইড। ইউনিভার্সিটিতে যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ না করে তখন কিন্তু ডিসকোয়ালিফাইড দেখাবে। হুম। সো ওরা অলরেডি স্ক্রিনিং শুরু করছে। অ্যান্ড আমার মনে হয় যে পরবর্তীতে এসআইয়ের জন্য আর কি সেখান থেকে তারা কালেক্ট করে, হ্যাঁ, যারা কোয়ালিফাইড এসএটা ওরা তাদের থেকে নেয়। ফেব্রুয়ারি শেষ হইলে ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি ওরা একটা ফার্স্ট স্ক্রিনিং করবে, যে এসআই যারা যারাই জমা দিয়েছে, তো ওইখান থেকে ওরা একটা স্ক্রিনিং করে বাছাই করবে, এবং রেজাল্ট দেওয়ার পরে ওরা ফাইনাল ইভ্যালুয়েশনটা করে, যে এসআই যারা যারা রেজাল্ট আপু কখন দেয়? আমি আসলে ডেটটা দেখিনি এখনো। ইয়েরটা হচ্ছে অ্যাডমিশনেরটা হচ্ছে মার্চের মনে হয় 26 তারিখ, আর এসআইটা হচ্ছে এপ্রিলের লাস্টে, এরকম 25-26-এর ওকে। দিকে দেয় এরকম। তো ওইটাই একটু মানে বেশ 2-1 মাসের একটা মানে ইয়ে থাকে, টেনশনের মোমেন্ট থাকে। আমার জন্য যেটা ছিল ওইটাই, আমি হয়তো অ্যাডমিশনের পরেও আমার আসলে তেমন কোনো অ্যাম্বিশন ছিল না যে আমি মানে আসবো। তা আমি ডিসিশনটা ওই মার্চে, সরি, এপ্রিলের লাস্টে বা মের ফার্স্টের দিকে আমার ডিসিশনটা নেওয়া হয়েছে, এবং খুব তাড়াহুড়ো করে আসলে আমি ওকে ভিসা অ্যাপ্লাই করা। তো এই জন্য আপু, এখানে আরেকটা কোয়েশ্চেন আছে। আমি অ্যাডমিশন পাইলাম, তারপর এসআই রেজাল্টও পাইলাম। সো নর্মালি আমরা যেটা করি, অ্যাডমিশন পাওয়ার পরে কিন্তু আমরা ভিসা প্রসেসিং এর কাজটা শুরু করে দিই, এবং সেই জায়গায় কিন্তু এসআই রেজাল্টটা যদি এপ্রিলের লাস্টের দিকে দেয়, এখানে কিন্তু একটা মাস দেরি হয়ে যাচ্ছে। সো আমরা সবসময় প্রিফার করি যে যত তাড়াতাড়ি ভিসার অ্যাপ্লিকেশনটা করা যায়। সো সেক্ষেত্রে যারা এসআই এর জন্য অ্যাপ্লিকেশন করেছে তারা কি এসআই রেজাল্টের জন্য ওয়েট করবে? আমি বলবো কেউ যদি ডিটারমাইন্ড হয়, মনে করে যে না স্কলারশিপ না হইলেও আমার ছাড়। সমস্যা নাই, আমি কভার করতে পারবো, তাইলে আমি বলবো যে আগানো, মানে
শুরু করে ওকে। দেয়া প্রসেসটা। আর আমিও কিন্তু খুবই মানে ওই সময়টা অনেক আমার জন্য টেনশনের মোমেন্ট ছিল, মানে যেহেতু সবাই দেখতেছে অলরেডি প্রসেস করে ফেলছে 1 মাসে ওকে। অনেকটুকু, মানে ভিসা আপনিও তো জানেন এটা হ্যাঁ একটা হ্যাঁ মানে হ্যাঁ খুবই হ্যাঁ, লেন্দি প্রসেস মানে ওইটার আগে জন্য। আগে করতে পারলে জিনিসটা অনেক ইজি কারণ হয় আর অনেক কি, পিছিয়ে কারণ গেছে, হ্যাঁ। পরে কারণ পিছিয়ে আমি যায়। তো অনেক আপনি তো জানেন, আপনার সাথে কথা হয়েছিল, মানে আমি অগাস্টের আমি 20 তারিখে ফ্লাই করলাম, আমি মনে হয় 5 তারিখে কনফার্মেশন পাইছিলাম। জি জি। তো এইগুলা মিলায় মানে অনেক বেশি ইয়ে যায়। তো তা আমি যেটা বলবো, কেউ যদি শিওর হয়ে থাকেন যে ওভাবে আগাবেন, তাহলে ওই ওইটা ধরে আগানো। তা আমি একটা জিনিসও কনফিউশন ছিলাম যে যেহেতু আমাদের ওই যে টিউশন ফি দেওয়ার একটা ডেট থাকে মে 15 তারিখ পর্যন্ত, জি জি। ওইটা নিয়ে অনেকে কনফিউশন। তা আমি একটা মেইল করেছিলাম ইউনিভার্সিটিকে যে আমি তো এরকম মানে স্কলারশিপের মানে রেজাল্ট এখনো দেয় নাই। তো সেক্ষেত্রে যদি যেটা হয়, রেজাল্টটা যদি এপ্রিলের লাস্টে হয়, না হ্যাঁ, তো তখনও যদি দেরি হয়, মানে তখন টিউশন ফিটা তো ওরা দিবে, এখন আমি জানি না যে কখন দিবে। তা হুম হুম। এখন এইটা যদি ডেট পার হয়ে যায় তাহলে এটা কি হবে? তো ওরা বললো যে এটা ওদের সাথে এসআই এর একটা ইয়ে থাকে, তো ওইটা ওরা ম্যানেজ করে নেয় কখন ওকে। দিবে। যদি দেরিও হয় ডাজন্ট ম্যাটার, মানে এটা ইউনিভার্সিটির সাথে এসআই এর একটা ইয়ে করা থাকে, ওদের কোলাবোরেশন আছে, ওরা কোলাবোরেশন ইন্টারনালি থাকে। ওটা ইয়ে করে নেয়। তো আচ্ছা ওইটা আপু, আমার এখানে আরেকটা কোশ্চেন চিন্তা আছে করা। যে এসআই পেলে তো আপনার টিউশন ফিটা ওরা প্রোভাইড করবে, সো তাহলে কি আমার যে ফার্স্ট টিউশন ফি যেটা দিয়ে আমি অ্যাডমিশন পাবো, তো অনেকেই চিন্তা করেন যে তাহলে কি আমার ফার্স্ট টিউশন ফিটা দিতে হবে তারপর তারা এটা আমাকে ব্যাক করবে, নাকি আমাকে এসআই পেলে ওই টিউশন ফিটা দেওয়ার দরকার নেই? না না, ওইটা ওরাই দিয়ে দিবে, মানে আপনি ততদিন পর্যন্ত কোনো টাকা পয়সা দিতে হবে না, শুরুটা তার ওরা মানে দিয়ে যাদের দিবে। ক্ষেত্রে, যারা ধরেন যেটা বললাম যে তারা হলো যে ডিটারমাইন আমি সুইডেনে আসবোই, স্কলারশিপ না পেলেও আসবো পাইলেও আসবো, হ্যাঁ, তো তারা যদি আগে আগে অ্যাপ্লাই করে দেয় তখন তো তারা অবশ্যই টিউশন ফি দিয়ে অ্যাপ্লাইটা করবে। দিয়ে So দিতে তখন হবে হয়তো বা এক্স্যাক্টলি। তাদেরকে ওই টিউশন ফিটা পরবর্তীতে ব্যাক করে দেয়। হ্যাঁ, যদি দিয়ে আহ, দেয় সেক্ষেত্রে হয়তো হইতে পারে এসআই পাওয়ার পরে সেটা হয়তো ওরা ইউনিভার্সিটি ফেরত দিবে, বা উনি ইউনিভার্সিটিকে ওভাবে মেইল করলে ওরা ওইটা অবশ্যই ইয়ে করবে, রিফান্ড হ্যাঁ, করবে অবশ্যই। বাট সেক্ষেত্রে এটা যদি ঠিক আছে তো। এসআই পে অ্যাপ্লাই করে তখন আসলে টিউশন ফিটা দেওয়ার দরকার নেই। না না, হ্যাঁ, ওটা ওকে। ইউনিভার্সিটির সাথে ওদের ওভাবে কোলাবোরেশন থাকে। তো কিন্তু এটাই ছিল। তখন আপনাকে কি ইউনিভার্সিটিতে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয় আপনি এসআই পেয়েছেন, নাকি এটা অটোমেটিকলি ওরা আহ, এসআই থেকে আমার নিয়ে নেয় আমার যতটুকু মনে আছে, আমি একসেপ্টেন্স লেটারটা ওদেরকে মেইল করতে হয়েছিল। ইউনিভার্সিটিকে? হ্যাঁ, ওকে। এটাই। আহ, সো আমি সাজেস্ট এই করবো তো। যারা যারা এইবার এসে অ্যাপ্লাই করেছেন, যদি আপনি এসে পেয়ে থাকেন তাহলে আপনার অ্যাকসেপ্টেন্স লেটারটা আপনি ইউনিভার্সিটিতে মেইল করে দেন, তারপর আপনি ভিসার অ্যাপ্লাই করেন। অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই আপনার অ্যাকসেপ্টেন্স লেটার যেটা আছে এসআর এবং আপনার অবশ্যই অ্যাডমিশনের লাগবে। যে সিলেকশনের যে লেটারটা রয়েছে, এই জিনিস এই ডকুমেন্টসগুলো তো অবশ্যই আপনাকে সাবমিট করতেই হবে। হ্যাঁ, ওকে আপু। এইগুলো লাগবে। তো ওইটাই ইউনিভার্সিটি, ওইটা অ্যাপ্লিকেশন রেজাল্ট পাওয়ার পরে এরপরে আমি ভিসা প্রসেসটা শুরু করি। তো ওইটা একটু মানে আমার জন্য এই ছিল লাস্টের দিকে। বাট ওই দিকে ওভারঅল আর এরপরে আমার আর হয়তো মানে চিন্তা করতে হয় না টিউশন ফি কিভাবে দিব, বা লাস্ট হুম হুম মোমেন্টে হুম। এইগুলা নিয়ে আমার চিন্তা করতে হয় না। এরপরে টেনশনটা ভিসা নিয়ে ছিল। আরেকটা আরেকটা কোয়েশ্চেন আছে আপু, মাত্র মনে পড়লো যে এসআই, এখানে তো আপনার টিউশন ফি এসআই কভার করছে, বাট সেই ক্ষেত্রে আপনার তো লিভিংও এসআই কভার করছে, সেই ক্ষেত্রে কি আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় ভিসা অ্যাপ্লিকেশন করার সময়? না ভাইয়া, আমার ক্ষেত্রে কিছুই দেখাতে হয় না, ইভেন ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রেও কোনো ফি লাগে নাই আমার। ওকে। তো হ্যাঁ, ওইটাও লাগে না। শুধুমাত্র আমি আমার যেহেতু ফ্যামিলি আসছে, আমার হাজবেন্ড আমার সাথে আসছে, শুধু ওনার জন্য আমার আপনার স্পাউসের স্টেটমেন্টটা অ্যাপ্লিকেশন দেখাতে ফিটা হয়েছে। আপনি দিয়েছেন? হ্যাঁ, ও, ওরা ওইটাই, আপনার স্পাউসের জন্য স্টেটমেন্টটা দেখাইতে হইতেছে? স্টেটমেন্টটা দেখাতে হয়েছে, হ্যাঁ। বা ওনার জন্যও কি, ওনার জন্য ফি লাগে নাই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য? না, ওনার অ্যাপ্লিকেশন ফি লাগছে, শুধু আমারটা লাগে নাই। শুধু আপনারটা লাগে নাই, অ্যান্ড আপনার স্পাউসের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়েছে, তার মানে হ্যাঁ, তখন একজনেরটা দেখাইলে হয়েছে স্পাউসেরটা? একজনটা দেখাতে হয়েছে, হ্যাঁ। ওকে। এটাই ছিল মোটামুটি। আর এরপর তো ভিসা মনে হয়েছিল পাবো না, তো সোফার পেয়ে চলে আপনাকে কি আসছি ভিসা ইন্টারভিউ দেওয়া আলহামদুলিল্লাহ। লাগছে নাকি জাস্ট না, বায়োমেট্রিকে ইন্টারভিউ পরে না, দিয়ে দিছে? বায়োমেট্রিক ছিল, হ্যাঁ বায়োমেট্রিক ছিল। বায়োমেট্রিক তো সবারই থাকে, বাট আমার হ্যাঁ, যেরকম, আমি খুবই কনফিউশনের মধ্যে ছিলাম। আমি ফার্স্টে অ্যাপ্লাই করার পর মানে প্রায় 1.5 মাস ধরে আমি ওয়েট করছি, আমাকে তারা ডাকেই না। মানে এক্স্যাক্টলি। কোনো কলই করতেছে না। মাঝখানে আমি ওদের সাথে যোগাযোগও করছি, ওদেরকে মানে ওদেরকে আসলে যোগাযোগ করে সহজে পাওয়া যায় না, আমি না, কয়েকবার কল করেও কল পাই নাই, পাওয়া যায়। মেল করেও কোনো রিপ্লাই পাই নাই। তারপর হঠাৎ একদিন কল পাইলাম যে বায়োমেট্রিকের জন্য আমাকে ইনভাইট করছে, গেলাম বায়োমেট্রিক দিলাম। আহ, পরদিন সকালে আমি মেল পেয়ে গেছি যে হ্যাঁ, আমাকে অ্যাপ্রুভ করে দিছে।
কিন্তু অনেকের আবার যেটা করে যে বায়োমেট্রিকের পরেও কিন্তু ইন্টারভিউয়ে কল করে। সো অনেকেই ডাকে ভাবেন কি exactly, যে বায়োমেট্রিক যেহেতু দিয়ে দিছে আমার তো আর কিছু নাই, হয়ে গেছে। ডান। বাট ওরা হ্যাঁ, অনেক সময় যেটা করে বায়োমেট্রিকের আগেও ইন্টারভিউ ডাকতে পারে অথবা বায়োমেট্রিকের পরেও পরেও ডাকতে ডাকতে পারে। পারে। সো এটা এটা অনেকের পুরোপুরি ক্ষেত্রে এম্বাসির উপর ডিপেন্ড করে। মানে এটা খুবই মানে আনসার্টেন ছিল ওই হ্যাঁ, প্রসেসটা যারা আনসার্টেন। গেছে, মানে ইটস অ্যাকচুয়ালি ইনসেইন। আপনার বায়োমেট্রিক দেওয়ার কতদিন পরে আপনি ডিসিশন পেয়েছেন? আমার অলমোস্ট 14 days পরে আমি ডিসিশন পাইছি। তো এই এই সময়টা খুবই আসলে খুবই টেনশনের আসলে। ইয়ে এবং সময় আগায় আসতেছিল, আর আমি তখন আপনার সাথে শেয়ার করছিলাম আমি অলরেডি ফ্লাইট টিকিট কেটে ফেলছিলাম। হ্যাঁ, 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 হ্যাঁ। কারণ পরে হইলে অনেক লেট হয়ে যায়, তো সবকিছু মিলে অনেক ইয়ে সবকিছু ছিলাম। মিলে। কিন্তু কার্ডটা পাবো কিনা ওই শেষ পর্যন্ত একটু ইয়ে ছিল। পরে ওই যে বললাম লাস্টে আমার ফ্লাইটের 10 দিন আগে আমি কার্ডটা পেয়েছিলাম। তো যাক, যাক, ভালো। সুপার, আলহামদুলিল্লাহ। অলরাইট, আরেকটা জিনিস হলো আপু, আমরা তো মোটামুটি সবকিছুই কভার করলাম। আপনার কোনো সাজেশন আছে কিনা ওই এসআই অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে ওই জায়গাটাতে আসলে ফোকাস করা উচিত যেটা আমরা আসলে এত বেশি গুরুত্ব দিই না, কিন্তু আমাদের আসলে ওই জিনিসটা সুন্দর করে গোছানো উচিত, যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যেটা দেখাবে বা রেফারেন্সের জায়গাটা যেরকম দেখাবে। সো সেখানে কি আরো কোনো ব্যাপার আছে কিনা, যেমন এসআইয়ের জন্য যেসব ডকুমেন্ট সাবমিট করতে হয়, মোটিভেশন লেটার, সিভি, সিভির ক্ষেত্রে কি কোনো স্পেসিফিক ফরম্যাট ওদের আছে, নাকি এই যে ইউরোপাস সিভির কথা অনেকেই বলেন, এরকম কোনো সিভির ফরম্যাট ইউজ করতে হবে, নাকি আমরা যে নর্মাল সিভি ফরম্যাট ইউজ করি সেটাই এনাফ? না, নর্মালও না ভাইয়া, প্রত্যেকটা ওদের যেই 3টা ডকুমেন্ট আপলোড ওদের যে করতে হবে ফরম্যাট গুলো প্রত্যেকটা আছে, ফরম্যাট ওখানে ফরম্যাট আপলোড আছে। করা আছে। হ্যাঁ, অলরাইট। সিভি এবং হচ্ছে রেফারেন্স লেটার, আর একটা হচ্ছে প্রুফ অফ এক্সপিরিয়েন্স, মানে লিডারশিপ এক্সপিরিয়েন্স সহ প্রত্যেকটা ফরম্যাটই ওদের ওখানে ইয়ে করা আছে। এবং ওইটা ডাউনলোড করলে ওই ওপরে যে মানে প্রথম 2 পেজে ওদের সবগুলো ইনস্ট্রাকশন বলা থাকে ইনস্ট্রাকশন আপনি গুলো কি দেওয়া আছে। কি জি। করবেন, কি করলে, হ্যাঁ কি করলে আপনার এটা বাতিল হইতে পারে, কি ধরনের মানে কে হচ্ছে আপনার রেফারি হইতে পারবে না, বা কে এলিজিবল, এই ধরনের সবকিছু স্পষ্ট করে বলা থাকে। এবং যখন আপনি এটা আপলোড করতে হবে ওই ইনস্ট্রাকশনের পেজগুলো বাদ দিয়ে আপলোড করতে হবে, ওইটা অ্যাটাচ করার প্রয়োজন নাই। ওকে। আর বলাই থাকে ওইটার একটা লিমিট হচ্ছে যে 5 পেজের একটা পিডিএফ হইতে হবে, যে প্রুফ অফ ওয়ার্ক যেটা। তো ওইটা যদি দুইজন মানে দুই জায়গা থেকেও কেউ এক্সপিরিয়েন্স নেয়, তো দেখা যায় একটা 2 পেজ হয়ে গেল। মানে একজন রেফারি থেকে যেই এক্সপিরিয়েন্স লেটার নিল, ওটা 2 পেজ হয়ে গেল। তো 1 পেজে আপনাকে বক্স করে দেয়া থাকবে যে এখানে সিল, এখানে সাইন দিতে হবে। নিচের পেজে কিন্তু ওই ফরম্যাটটা থাকে না। না থাকলেও ওই বর্ডার লাইনের নিচে ওখানে সাইন এবং সিল নিতে হবে, এটা ওরা বলা থাকে, অনেকে হয়তো খেয়াল ওকে। করে না। তো সেকেন্ড পেজে যদি চলে যায় সেখানে অবশ্যই সিল সাইনটা নিবে। এই ছিল। আহ, আমরা তো আসলে এসআই অ্যাপ্লিকেশনটা করবো এসআই এর পোর্টাল থেকে, এসআই এর ওয়েবসাইট যেখানে হচ্ছে সেখান থেকে। সো আমরা তো ওই এসআই এর জন্য যে ডকুমেন্টগুলো সেগুলো ওই পোর্টালে আপলোড করবো, আমাদের তো আর ইউনিভার্সিটি অ্যাডমিশনের ওইখানে আপলোড, ওখানে না তো আর আপলোডের কোনো অপশনই নাই, এটা তো ক্লোজ হয়ে গেছে না না, ফেব্রুয়ারি 2 তারিখের অপশন পরে। নাই। কিন্তু অনেকে এটা করে থাকে আমার মনে হয়, কারণ এবারও অনেকে কনফিউজ ছিল এবং আমাকে নক করতেছিল ওই জি, জি। জানুয়ারি 15 তারিখের ওই টাইমটাতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওনারা হয়তো ভাবছেন যে এসআই এর ফেব্রুয়ারি যে 2 তারিখে আগেই ডকুমেন্ট ওইখানে আপলোড ওইখানে করে আপলোড করে ফেলেছে। দিতে হবে। তো আচ্ছা। আমি অনেক টেন্স ছিল, মানে আমাকে যে 3-4 জন নক করছে সবাই অনেক টেন্স ছিল যে আপু ডেডলাইন চলে আসছে, এটা আপলোড করতে হবে, একটু রিপ্লাই দেন। হুম, হুম, তো আমি হুম, হুম। যখন ফ্রি হয়েছি তখন অলরেডি 15 তারিখ শেষ ওর হয়ে সময় গেছে। তো চলে আমি গেছে। বলতেছিলাম অ্যাকচুয়ালি মানে টেনশনের কিছু নাই, 15 তারিখের মধ্যে হচ্ছে শুধু আপনার যে মানে অ্যাডমিশনের ডকুমেন্ট যেমন আপনার আইএলটিএস এর স্কোর, সার্টিফিকেট, এগুলো আপলোড করতে হবে ইউনিভার্সিটি ওইখানে, আর র্যাঙ্কিং কিছু, এই জিনিসগুলো আর সাবমিট কিছুই করে না। দিতে হবে। জি। এক্স্যাক্টলি। আর এসআই এর পুরো জিনিসটাই ওদের পোর্টাল থেকে করতে হবে, ওইটা পুরাটাই আলাদা। এবং ওকে। ওইটা নিয়ে আমি আরেকটা জিনিস এবারে বলবো, একটু যারা ফিমেল আছেন ওরা একটু মানে চেষ্টা করবেন অ্যাপ্লাই করার, কিন্তু আই উড সে মানে ইটস আ ভেরি গুড অপরচুনিটি মানে বাংলাদেশের জন্য। অনেক, কারণ আমি গতবার যেটা রেশিও দেখলাম আপনাকে যদি আমি বলি, অ্যামাং 352 পিপল গ্লোবাল প্রফেশনালে আমরা আমাদের সময় সিলেকশন ছিল 14 জন বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ থেকে। 350 জনের মধ্যে 14 জন, ইটস আ ভেরি খুবই ভালো মানে একটা অনেক কম। রেশিও। মানে হ্যাঁ, তার আমার মনে কিন্তু হয় ভালো স্টেমের বলতেছি, জন্য অনেক বড়। স্টিমের জন্য অনেক কম। সো না, আমি স্টেমে অনেক আরেকটা জিনিস বেশি পাইছে বেশি ভাইয়া। কেন, আমি দেখলাম যে স্টিমে হলো যে কান্ট্রি অনেক কম, স্টিমে হলো হ্যাঁ, যে 5টা না 6টা কান্ট্রি আছে, এর মধ্যে বাংলাদেশ একটা। সো 5টা না মানে 10টা মনে হয়, 10টা। আচ্ছা, 10টা কান্ট্রি মনে হয় আছে। আমি দেখলাম যে কম, তো তো 10টা কান্ট্রির মধ্যে বাংলাদেশ একটা, তার মানে হলো যে এখানে একটা মানে উইমেনদের জন্য একটা হিউজ অপরচুনিটি একদম গুড স্টিমে আসার। অপরচুনিটি। ওখানে হচ্ছে আপনার 50 জনে 11 জন পাইছে, মানে ইটস আ ভেরি উইন উইন মানে ইয়া।
তো অনেক ওইটা অনেক। আমি হ্যাঁ আমি অনেকে মানে আমার সাথে যারাই ফিমেল কেউ ইয়ে করছে আমি তাদেরকে খুব এনকারেজ করছি যে ওইটাতে অ্যাপ্লাই করতে, কারণ আমি পারি নাই। আমার যেমন গতবার একটা আপু ছিল আমার সাথে, উনি দুইটাতেই পাইছিল, দুই ক্যাটাগরিতেই পাইছে, মানে তার আচ্ছা আচ্ছা, সাবজেক্টটা যদি স্টেমের জন্য এলিজিবল হয় তাহলে উনি এলিজিবল থাকে স্টেম তাহলে নিয়ে নিতে ওইটাও, পারবে। হ্যাঁ। হ্যাঁ। তো গতবার মনে হয় আলাদা করে স্টেমে অ্যাপ্লাই করতে হয় নাই, মানে যদি সাবজেক্ট এলিজিবল হয় ওরা অটোমেটিক ওদেরকে ওটার জন্য কনসিডার করে। কিন্তু এবার দেখলাম যে দুইটাতেই মনে হয় আলাদা করে অ্যাপ্লাই করতে হবে, আলাদাভাবে আপনাকে সুন্দর করে ডকুমেন্ট সাবমিট করতে হবে, পুরোটাই এসআইআর পোর্টাল থেকে করতে হবে। এইটাই। হ্যাঁ, তবে যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছেন অনেকে হয়তো বা পারবেন না বিকজ অফ সাবজেক্ট সিলেকশন, কারণ ওরা তো অলরেডি সিলেক্ট করে অ্যাপ্লাই করে ফেলছেন। এখন স্টিমে এক্স্যাক্টলি। ওনাদের সাবজেক্ট হ্যাঁ। আসলে, এখন যদি আপনার সাবজেক্ট ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে, ওই স্টিমে যেই সাবজেক্টগুলো ওরা বলছে ওরকম হ্যাঁ। পড়ে, তাহলে আপনি অবশ্যই অবশ্যই হুম হুম। অ্যাপ্লাই করার ট্রাই করবেন। ইভেন আমি এই বছর এটা- যাদের সাথে আসলে মেসেজে exactly। কথা বলছি সবাইকে আমি বলি যে মানে আপনারা স্কলারশিপ পাবেন কিনা তার চেয়ে বড় কথা হলো আপনাদের অ্যাপ্লাই করাটা। যেহেতু আপনারা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই পারবেন, করতে সো হবে। ওয়াই নট, মানে চান্সটা নেওয়া তো হুম। উচিত। অনেকেই ভাবেন কি যে আমার তো এটাই। সিজিপি এত ভালো না, আমার তো এক্সপিরিয়েন্স ওইরকম নাই, লিডারশিপ কোয়ালিটি কি দেখাবো, সো অ্যাপ্লাই করে কি লাভ। বাট অ্যাপ্লাই করেন, হো নোস, যদি পেয়ে যান তাহলে তো অনেক ভালো একটা অপরচুনিটি। আমি একটু ছোট করে বলি ওই জায়গাটা যেটা বললেন, মানে সিজিপিএ নিয়ে, বা মানে আমিও বলবো যে আমি একদম খুব জিরো এক্সপেকটেশন নিয়ে আমি অ্যাপ্লাই করছিলাম। তো যখন করতেছিলাম অবভিয়াসলি অন্যান্য স্কলারশিপ গুলো করতেছিলাম, তো তখন এটা করা। তো যখন অ্যাপ্লাই করলাম তখন আমার ধারণা নাই যে এসআই এর মানে ফরম্যাটিংটা কিভাবে করবো বা কি। তো ওই ওই সময় কথা বলতে বলতে আমার আরেকজন সিনিয়র থেকে মানে জানতে পারলাম যে আমার অনেক আগের একজন সিনিয়র ভাইয়া উনি আছেন, উনি এসআই আসছেন 2019-এ সম্ভবত। আচ্ছা। তো আমি হয়তো ক্যাম্পাসে থাকাকালীন ওনার সাথে কখনো পরিচয় হয় নাই, দেখাও হয় নাই। তো সামহাও যাই হোক থ্রু সোশ্যাল মিডিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তো ভাইয়া আমাকে একটা সুন্দর গাইডলাইন দিল যে ওই সময়টা মানে উনি কিভাবে প্রসেস করছেন সবকিছু মিলে, ডকুমেন্ট ফরম্যাট নিয়ে একটা আইডিয়া দিল। তো ওইটা আমার জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট ছিল। তো আমি বলবো এই জিনিসগুলা মানে ডু কানেক্ট, মানে জিজ্ঞেস করতে কোনো অসুবিধা নাই, বা এক্স্যাক্টলি। মানে আপনি যদি কারো থেকে কোনো গাইডলাইন পান ইটস এ ভেরি গুড থিং। তো আমি নিজেও সেরকম মানে নিজের থেকে চেষ্টা করি যে যতটুকু হেল্প করা যায়। কানেক্ট হওয়াটা অনেক ইজি, হ্যাঁ। কারণ এখন সোশ্যাল মিডিয়া আছে। ইভেন হ্যাঁ। আমি সবাইকে বলি যে আপনি, আপনার যদি পরিচিত কেউ না থাকে সুইডেনে, মানে আমি আমি নিজে তো হুম কন্টেন্ট বানাইতেছি সুইডেন নিয়ে, আমি চেষ্টা করতেছি, মানে হুম আমার মতো আরো অনেক আছে। সো নট অনলি মি, এক্স্যাক্টলি। ইভেন আপনি যদি হ্যাঁ। ফেসবুকে যান, অনেকগুলো সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে অনেক অনেক বাংলাদেশি আছে যারা আপনার ফ্রিতে এমনিতেই হেল্প করবে। সো আপনাকে জাস্ট হুম। হলো একটা পোস্ট করতে হবে যে আপনার কি নিয়ে হেল্পটা দরকার। সো মানে অনেক অনেক মানুষ আছে যারা আপনাকে হেল্প করবে। সো এটা খুবই এটাই। ইজি, আপনি যে কিছু জানেন না, মানে এখন আসলে এইগুলো বলে লাভ নাই এই সময় এসে যে আমি আসলে জানি হ্যাঁ। না কিভাবে অ্যাপ্লাই করতে না, হয়, আমার তো এক্স্যাক্টলি। আসলে ধারণা নাই। আপনার কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব আছে, এভরিথিং ইজ দেয়ার। মানে হ্যাঁ। সবকিছুই আপনার কাছে আছে। সো আমি নিজেও মানে দুই একজন মানুষকে আমি জাস্ট নিজে থেকে নক করছি, আমার একটা ইনফরমেশন লাগতো, হয়তো আমি আমি মনে হয় গ্রুপে একজনকে দেখছি আপনার ওনারা সাথে কানেক্ট সেম। করে দিছিলাম যে উনি মনে হয় হ্যাঁ অ্যাপ্লাই করতেছেন। সো মানে হ্যাঁ এটা হ্যাঁ খুবই গড ইজি নোজ। এখন হওয়াটা। তো এরকম মানে আমি হয়তো দেখছি উনি সেম ধরনের কোন একটা প্রবলেম নিয়ে হয়তো আগের বছর পোস্ট করছিল ওই গ্রুপে, তো আমি জি জি। এটা দেখে ওনাকে হয়তো নক করছি। তেমন আছে তাদের সাথে আমার কখনোই দেখা হয় না, কথা হয় ইভেন সুইডেন আসার পরেও হয়তো এখনো দেখা হওয়ার সুযোগ হয় নাই। কিন্তু ওনাদের থেকে হেল্প পাইছি, ওই যে ইনফরমেশন পাইছি, হয়তো একবার দুইবার কথা হয়েছে, বাট ওই যে একটা ইনফরমেশন পাইছি দ্যাট ওয়াজ ভেরি মানে অনেক এনাফ ছিল। জি তো এটা বলবো মানে ডু কানেক্ট, আর জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করতে কোনো সমস্যা না। হয়তো দুই একজন পাবেন হয়তো কোনো না কোনো কারণে রিপ্লাই করতে পারে নাই বা পারতেছে না, হেল্প সবার থেকে যে সব রকম ইয়ে পাবেন সেটাও না, বাট পাবেন, অবভিয়াসলি হেল্প পাবেন ইনশাল্লাহ। তো এটাই চেষ্টা করতে হবে, মানে এমন না যে ওই যে আপনি যেটা বললেন হয়তো হবে না। আমি এটা ভাবছিলাম যে হ্যাঁ, গ্লোবাল প্রফেশনাল মানে অনেক মানে অনেক ভারী ভারী মানুষজন এক্সপিরিয়েন্সড, অ্যাপ্লাই অনেক করবে, হ্যাঁ, হু এম আই? তো না, ইট ডিড ওয়ার্ক। যদি আমার জন্য ওয়ার্ক করে থাকে তাহলে অবভিয়াসলি ইউ আর লিসনিং, মানে যদি এখনো লো ফিল করে থাকেন ডু অ্যাপ্লাই, ইট মে। এক্স্যাক্টলি। ও আরেকটা ব্যাপার হলো যে আপু, গত বছর থেকে তো আপনার আসলে স্পাউস সহ একবারে ফ্লাই করতে পারেন নাই। তো সেক্ষেত্রে আপনার স্পাউস আসতে আসলে কতদিন সময় লাগছে? আচ্ছা, ওইটা যদি ওই ওই সময় আমি আপনার সাথে মনে হয় কথা বলতেছিলাম যে কি অবস্থা এখন ভিসা নিয়ে, হ্যাঁ হ্যাঁ। যেহেতু ওই সময় একদম টানাটানি অবস্থা, আমি তো ভাবছিলাম হয়তো মানে ভিসা পাওয়া হবে না হয়তো, হুম বাট হুম হুম। ফরচুনেটলি পাইছে। কিন্তু আবার আনফরচুনেট এটাও ভাইয়া অনেকেই পায় না, মানে এটা হ্যাঁ আমি হ্যাঁ, আমার অনেক সাথে পরে অনেকের এবার শুনলাম, কথা হয়েছেন, ওনাদের স্পাউসরা এখনো আসতে অনেকেই পায় পারতেছেন না। না। মানে অনেক
কিছু কিছু ছোটখাটো ডকুমেন্টস এর জন্য আসলে ওনাদের একটু প্রবলেম করতেছে, হ্যাঁ ওনারা আবার আপিল করছেন। সো হ্যাঁ, এরকমটা না যে মেন অ্যাপ্লিক্যান্ট ভিসা পেয়ে গেছে বলেই যে স্পাউসের ভিসা পাওয়াটা পেয়ে ইজি হয়ে যাবে যাবে। এটা। সো আপনাদেরকে আসলে সবগুলো আমি সবসময় বলি যে আপনার ডকুমেন্টস গুলো ভালো মতো রেডি রাখতে হবে, স্পেশালি স্পাউসের ক্ষেত্রে ব্যাংক এয়ারপোর্ট। স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ধর আপনি না হয় এসআই পেয়ে চলে আসছেন, হুম হুম, আপনার তো ব্যাংক স্টেটমেন্ট লাগে না, বাট আপনার স্পাউসের ব্যাংক স্টেটমেন্টটা যেন ঠিক থাকে। আবার অনেকেই করেন কি আপু, লাগছে। যারা এসআই পান নাই, অনেকেই করেন যেটা যে ব্যাংক স্টেটমেন্ট দেখাইছেন দুইজনেরই, মেন অ্যাপ্লিকেন্ট ভিসা পাওয়ার পরে ওনারা আসলে ব্যাংক থেকে টাকাগুলো তুলে ফেলেন, তুলে ফেলছে। স্পাউস কিন্তু এখনো হ্যাঁ ভিসা পান নাই। তো এটাও কিন্তু একটা ইস্যুস হয়, কারণ এটাই। তারা স্পাউসের ভিসা দেওয়ার হ্যাঁ আগে আবার ওটা চেক করে, তখন দেখে যে চেক অ্যাকাউন্টে করে। টাকা নাই, তখন আসলে ভিসাটা দিতে চায় না। ইভেন এক্স্যাক্টলি। গত বছর থেকে আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হলো বার্থ সার্টিফিকেট। আমি জানি না, গত বছর সবারই মনে হয় বার্থ সার্টিফিকেট দেখানো লাগছে, কিন্তু হ্যাঁ আমার সময় আমার বার্থ সার্টিফিকেট দেখানো লাগে নাই লাগে নাই। 24-এ। সো হুম, এইবার ওরা এটা খুবই আমি বলবো যে মানে একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস হয়ে গেছে ভিসা অ্যাপ্লিকেশনের সময় বার্থ সার্টিফিকেটটা দেখানো, এবং এটা নিয়ে অনেকের মানে ঝামেলা করতেছে। ইন এ সেন্স, অনেকের বার্থ সার্টিফিকেটের নাম ভুল থাকে, ডেট অফ বার্থ ভুল থাকে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এখন তো আপনার অ্যাপ্লিকেশন করে ফেলছেন, বাট এই যে সময়টা আছে, আপনাদের যদি কোনো বার্থ সার্টিফিকেটে আপনার নাম এটা অথবা ঠিক। বার্থ ডেট ভুল থাকে, আপনার এনআইডি অনুযায়ী, আপনার পাসপোর্ট অনুযায়ী এটা সংশোধন এখনই করে ফেলেন, কারণ এই বার্থ সার্টিফিকেট আপনাকে এক্স্যাক্টলি দেখাতে হবে। হবে। এই কাজটা আমারও হয়েছিল, মানে আমি শিওর ছিলাম না যে, যেহেতু আমি শিওর ছিলাম না অ্যাকচুয়ালি হবে কিনা, বাট স্টিল আমার ওইটা একটা পয়েন্ট ছিল, ইস্যু ছিল বার্থ সার্টিফিকেট। মানে আমি কিন্তু আমি আমি এগুলো নিয়ে একটু বেশি মানে কনসার্ন থাকতাম, তো আমি আমার আচ্ছা সবগুলা আচ্ছা। ডকুমেন্ট অ্যালাইন করতেছিলাম আগে থেকেই। তো মোটামুটি সবগুলাই ঠিক, কিন্তু ওই যে বার্থ সার্টিফিকেটটা আটকায় ছিল, আমাদের ওই যে ওয়ার্ড কমিশনার চেঞ্জ হয়ে এই সেই অনেক করে ঝামেলা হয়। পরে। আচ্ছা। হ্যাঁ। তো আমার ওইটা ওই যে যখন আমি কারেকশন কপিটা তুললাম, এরপর দেখি যে আমার মানে বাবা মার নাম উঠে না এখানে, এবার আরেকটা ওকে। ঝামেলা। এরপর বললো যে এবার আমার আব্বু আম্মুরটাও আবার অনলাইন কপি করাইতে হবে, দেন ওরা আমারটা ঠিক করে দেবে। দেন আবার কি হলো, এবার আমি আমার পুরো ফ্যামিলিটা নিয়ে দৌড়াইতে শুরু করলাম, ওদের গুলো আমি আবার ঠিক করাইছি। একদম দেন সব আমি ঠিক করানো আমারটা লাগছে ঠিক পরে। করাইতে বসছি। আচ্ছা। এক্স্যাক্টলি। যাই। হ্যাসেল ছিল বাট করাইছি, কিন্তু ইন দ্য মিন টাইম ওটা আমার কাজে লাগছে। আমি আসলে মানে জাস্ট ইনটিউশন থেকে মনে হয়েছে যে না, যদি বার্থ সার্টিফিকেট হ্যাঁ চায় হ্যাঁ। তখন কি করব। তো এটা আমি ভিসা অ্যাপ্লাই করারও অনেক আগে, আপনি যেটা বলতেছিলেন, মানে আমার জাস্ট মনে হয়েছে করে রাখা হচ্ছে, যেন আমি করে রাখছিলাম। এটা আমার ওই সময় কাজে লাগছে। কিন্তু একটা সমস্যাই ছিল, ওই যে যে আপনি যখন সেকেন্ড বার নিবেন, ওখানে ওই যে কারেক্টেড কথাটা উঠে, এটা এটা নিয়েও কেন নাকি উঠে এটা ওদেরকে এম্বাসি থেকে এক্সপ্লেন অনেকেই করতে কোয়েশ্চেন হতো। করে যে এটা এরকম কেন, তখন নাকি Exactly, আপনাকে কেন কি উঠে। ওরকম কোয়েশ্চেন করছে? এক্স্যাক্টলি, আমাকেও করছে, আমাকে কিন্তু দুইবার আপলোড করা লাগছে, মানে ডকুমেন্টের আমাকেও চাইছিল ভিসা ইয়ে করার পরে, যখন ওইটা কারেক্টেড আসছে, ওইটা কেন আসছে ওইটার এক্সপ্লেনেশন আমার দিতে হয়েছিল। তো এরপরে আমি আমার ওই বাংলা যেটা আগের যেটা ম্যানুয়াল ছিল ওইটাকেও আমি ওই যে ট্রান্সলেট করায়, নোটারি করায় ওইটা আপলোড করছিলাম, এবং হচ্ছে বলছিলাম যে এটা যেহেতু আমি পরবর্তীতে আমার বাবা মার নাম ওঠে নাই, মানে সুন্দর করে যেটা বলা, মানে যেটা সত্যি সেটাই বলছি, মানে এটা কারেকশন হয়েছে এবং হওয়ার পরে এটা ওরা কারেক্টেড কপি কারেকশন হিসেবে আসছে। তো আসছে, এরপরে ওকে। আর ঝামেলা করে নাই, কিন্তু অনেকের হয়তো এক্সপ্লেনেশনের কারণে কোনো না কোনো ভাবে হ্যাঁ, আমার মনে হয় যে ঝামেলা করতে এক্সপ্লেনেশনটা সুন্দর করে দিতে পারলে ওরা কোনো ঝামেলা করে না। সো করে আপনি না। যেটা বললেন যে এক্সপ্লেনেশন দেওয়ার সময় আগেরটা যদি বাংলাতে থাকে সেটার নোটারি করায় সুন্দর করে, এক্সপ্লেনেশনটা কি আপনার এটা লেটারের মতো করে দিয়েছেন নাকি ওদেরকে মেইল করে না, দিয়েছেন? ওরা ওরা পোর্টালেই ভাই আপনাকে একটা বক্স করে দিবে, যখন ওই অ্যাপ্লিকেশন যেখানে, যেখানে করেন ওই পোর্টালে আচ্ছা আচ্ছা, ওরা দিয়ে দেয়। ওই অপশনটা ওখানে লিখে দিয়ে দিলে হয়, ওখানে ওকে আলাদা কিছু ওকে না, ওকে, যার জাস্ট ডকুমেন্ট ডকুমেন্টগুলো আপলোড করা অ্যাটাচ থাকে করে আপলোড আপলোড করে করে দিবে। লিখে দিলে হচ্ছে। অলরাইট। হ্যাঁ, আপলোড করে সো লিখে অনেকের দিলে হয়। কনফিউশন থাকতে পারে যে এক্সপ্লেনেশনটা আমি কিভাবে দিব, লেটারে দিব নাকি প্রিন্টেড এতে দিব। সো ওইখানেই আপনি পোর্টালে বক্স পাবেন মাইগ্রেশন বার্কেতে। সো ওইখানেই হলো যে হ্যাঁ আপনি এক্সপ্লেনেশন দিয়ে জাস্ট অ্যাটাচ ডকুমেন্ট করে সাবমিট করে দিবেন। অলরাইট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনসাইট ছিল আপু, কারণ এটার কারণে এবছর অনেকের স্পাউস আসতে অনেক পারতেছে না। অনেক রিজেকশন দেখলাম। হ্যাঁ, এটা সেম আমার হাজবেন্ডের ক্ষেত্রেও হয়েছিল, ওটা সময়ও হচ্ছে আবার পরে ওটা চাইছিল, আবার পরে ও আসার আগে। দেন হচ্ছে যে ওটাও আবার আপলোড করা হয়, এবং ব্যাংক স্টেটমেন্টও আবার চাইছিল। ও ওকে ওকে। জাস্ট ভিসা দেওয়ার আগে আগে কিন্তু আবার ব্যাংক স্টেটমেন্ট চাইছিল, যেটা আপনি বললেন। তো অনেকে যেটা করে যে টাকাটা আসলে উঠায় ফেলে, এটা আসলে উচিত না। শেষ পর্যন্ত ভিসা হওয়ার, আমি বলবো ফ্লাই করে চলে আসার পর টাকাটা উঠায় প্লিজ। সো এক্স্যাক্টলি। এইটা একটা, এই ভুলটা করা যাবে মানে রেসিডেন্ট পারমিট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত আসলে ওই ব্যাংক অ্যাকাউন্টে আসলে ধরারই কোনো। কোনো দরকার নাই। হ্যাঁ। তো অলরাইট আপু, এবার এটাই। আমি এই সুইডেন আসতে যাচ্ছিলাম বাংলাদেশ থেকে, যে আপনার আসার আচ্ছা। পরে আহ, মানে আপনার এক্সপিরিয়েন্স কিরকম, যে
এখানে এসআই আসলে আপনারা মান্থলি অ্যালাউন্স মানে কত পান? এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে। আচ্ছা, হ্যাঁ, যেটা এটা পুরো আসলে এসআই এর যে ওয়েবসাইট ওখানে সুন্দর করে বলাই থাকে। প্রথম কথা হচ্ছে আহ, আপনি আসার আগ পর্যন্ত ওখানে কিন্তু বলা থাকে আপনাকে ট্রাভেল অ্যালাউন্স দিবে, অর্থাৎ আপনি আসার যে আপনার প্লেন ভাড়াটা সেটা ওরা দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এটার আশায় অনেকে বসে থাকে, এটা বসে থাকার কোনো কারণ নেই, কারণ ওরা তখন দিবে না। ওটা আপনাকে আসার পর ওরা রিডিম করে দিবে। তো সুতরাং আপনাকে ওখান থেকে আর আরেকটা খরচ আমার ছিল, সেটা হচ্ছে আমার হাউজিংটা যখন ইউনিভার্সিটি থেকেই কনফার্ম করা হয়েছে। তো ওইটা ওইটা হচ্ছে আমার ইয়ে অ্যাডভান্স করে আসতে হয়েছিল। তো ওইটা আমি আসার পর আর কি, আসার পর আমার যে স্টাইপেন্ড বা যে অ্যালাউন্স আমি পাই ওখান থেকে ওটা আমার কভার হয়ে যায় আর কি। ওকে। তো ওটা ছিল আপনার আপনাকে ওয়ান ওয়ে যে ফেয়ার ফ্লাইট, টিকেটের। মানে হ্যাঁ। ফ্লাইটের যে টিকিট ওটা ওটা হচ্ছে 15,000 krona। আর যেটা আমার মান্থলি অ্যালাউন্স সেটা হচ্ছে 12,000 krona। ওটা কি তো এই ওদের লিমিট আছে যে 15,000 ক্রোড়ার মধ্যে আপনার টিকিট হতে হবে, বা এর বেশি গেলে বাকিটা আপনাকে পে করতে হবে, এরকম কিছু? মেবি, হ্যাঁ, বেসিক্যালি অত বেশি তো যায় না এখন। গেলেও হ্যাঁ ওইটাই, মানে আপনাকে ওরা এই টাকাটাই দিচ্ছে, এটার মধ্যে আর কি কভার করতে এটার হবে। মধ্যে আপনি টিকিট কাটবেন, বেশি গেলে সেটা আপনার নিজেকে পে করতে হবে, হ্যাঁ, এরকম? ওটা ডাজন্ট ম্যাটার, বাট ওটা ওরা কোয়েরি করে না, ওরা টাকাটা পরে দিয়ে দেয়। আলটিমেটলি তো আপনি কেটে আসতেছেন, দিয়ে সো দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, নিজে তো কেটে আসতে হচ্ছে। ওকে। হ্যাঁ। আরেকটা জিনিস হলো আপু, ওই যে হাউজিং এর কথা যেটা বলেন, যেটা আপনার ইউনিভার্সিটি থেকে কনফার্ম করছে, সো আপনি কি এখন স্টুডেন্ট হাউজিং যেগুলো আছে ইউনিভার্সিটি সেখানেই আছেন? হ্যাঁ, আমি আপাতত স্টুডেন্ট ডরমেটরিতে আছি। আর যেটা বলবো, উপসালা কিন্তু খুব ভালো স্টুডেন্টদের জন্য, মানে উপসালা বেসিক্যালি হ্যাঁ, আমি স্টুডেন্ট সিটি যতদূর বলে। জানি যে উপসালাতে মানে প্রত্যেক স্টুডেন্টের জন্যই মানে ওই হ্যাঁ, হাউজিং অপরচুনিটিটা হাউজিং আছে, বড় মানে আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো যে মানে হ্যাঁ, আবাসিক হল যেটা বলে ওরকম মানে এক্স্যাক্টলি। থাকে আর কি। যেরকম স্টকহোমে হ্যাঁ, অনেকে আবার যে স্টুডেন্ট হাউজিং এ সিট পায় না, জায়গা থাকে না, তো উপসালাতে এই জিনিসটা হয় না। উপসালাতে হয় না, আর এটা বলাই থাকে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বরাদ্দ আছে। এবার কেউ যদি এটা না নিতে চায়, অনেকের কি হয়, মানে আমি ফরচুনেটলি একটু কম দামের বাসা পাইছি, কিন্তু অনেকে যারা একটু বেশি পাইছে ওরা হয়তো নিতে চায় না বা প্রথমে ডিনাই করে দেয়। সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, ডু একসেপ্ট, ওটা আপনি নিয়ে আসেন, কারণ আসলে এখানে বাসা তারপরে পাওয়া, চেঞ্জ করা আপনিও যাবে। জানেন, বাসা পাওয়া অনেক টাফ। তো আপনি যেটা পাচ্ছেন ওইটা নিয়ে আপনি এখানে আসেন, আসার পর আপনি এটা ছেড়ে দিতে পারেন বা ছেড়ে দিতে পরবর্তীতে পারে। মুভ করলেন, হ্যাঁ, ওইটা অনেকে একটু আছেন আসার পরে দুই লেন্থি তিন মাস পরে প্রসেস। একটা ভালো বাসা পেয়ে বা একটু কম প্রাইসের বাসা পেয়ে চেঞ্জ করেন, কিন্তু হ্যাঁ, এটা এটা উচিত, মানে যদি হ্যাঁ, পাই ইউনিভার্সিটিতে পেয়ে চলে আসা উচিত। কারণ এখানে বাসা পাওয়াটা একটা বিরাট মানে এটা যুদ্ধের মতো আমি বলবো, কারণ আগে থেকে একটা ম্যানেজ বাসা করে পাইতে গেলে আসা, ছয় যেমন মাস আমি ছয় জানি। মাস অ্যাটলিস্ট লাগে বাসা পাইতে। হ্যাঁ, মানে এই যে আমি আমি নিজেই হচ্ছে যে আমার যে বাসাটা আছি, মানে এগুলোতে আপনি নোটিশ দিতে হলে 3 মাস আগে নোটিশ দিতে হবে। তো আমি 3 মাস ধরে আমাকে ধরো বাসা খুঁজতে হবে, এরকম একটা প্রসেস। 3 মাস আগে এক্স্যাক্টলি। নোটিশ। আমি আসলে চেঞ্জ করব রিসেন্টলি, আমি এখন স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে আছি। তো আমি একটা স্টুডিওতে যেতে চাচ্ছি। আচ্ছা। সো সোফার একটু টাফ খোঁজাখুঁজি অনেক আসলে। এখানে আপনি তো জানেন বস্তাদের হ্যাঁ মানে হ্যাঁ, কিউতে থাকতে বস্তাতে হয়, কিউতে থাকতে হলে। হয়, তারপর পেমেন্ট করতে হয়, তারপরেও আসলে হ্যাঁ, ওই কিউতে পড়ে অনেক থাকা লাগে, অনেক। সো এটা অনেক টাফ আর কি। উপসালাতে যদি কেউ এসে থাকেন, উপসালাতে একটা খুব ভালো অপরচুনিটি আছে, সেটা হচ্ছে যে এখানে অনেক স্টুডেন্ট নেশন আছে। তো এই নেশন গুলা বেশ কম দামে বাসা প্রোভাইড করে। তো হচ্ছে ওকে। কেউ যদি ওই নেশনের মেম্বার হয়ে থাকে, তো তারা হচ্ছে যে এই বাসাগুলা নিতে পারে পরবর্তীতে, মানে পয়েন্ট অনুযায়ী। এখানেও কিউ আছে, বাট খুবই কম সেটা। বাট এটা খুবই ভালো একটা জিনিস, মানে উপসালাতে যারা আসবেন তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। অলরাইট আপু, আরেকটা জিনিস হলো যে আপনারা যে অ্যালাউন্সটা পান এসআই এর জন্য, সেটার জন্য কি সেটা দিয়ে কি আপনাদের লিভিং কস্টের কথা যদি বলি, সেখান থেকে তো আপনার বাসা ভাড়া থেকে আপনার গ্রোসারি শপিং থেকে সবকিছুই আছে, সো এই জিনিসগুলো কি, ধরেন আপনি যেহেতু স্পাউসও আছেন দুইজন, সো সেক্ষেত্রে কি এই জিনিসটা কভার হয়? সোফার বলবো কাভার হচ্ছে, কারণ যেহেতু আসলে স্টুডেন্ট হওয়াতে আমরা আসলে, আর আরেকটা জিনিস হচ্ছে এটা কভার হবে কিনা, এটা যে মানে যে খরচ ডিপেন্ড করে করতেছে তার আসলে, উপর হ্যাঁ হ্যাঁ, ডিপেন্ড করে। তো এটা জানেন। আরেকটা জিনিস হচ্ছে বাসা ভাড়া, বাসা ভাড়াতে আপনার মোটামুটি হাফ অফ দা মানে ইয়ে চলে যাবে। তো 12,000 krona আমি বলবো যে হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে একজন থেকে দুইজন মানুষের জন্য। তো যেটা হয় যে এটা একদমই মানে কাটায় কাটায় হয়তো কভার হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ। যাবে। এইটাই তো। বাসা ভাড়াই আপনার পুরোপুরি মোটামুটি বেশি যাবে। আর হচ্ছে সেকেন্ডলি আপনি গ্রোসারি যদি নিজে বাসায় রান্না করে খান, সেক্ষেত্রে কমে কভার হয়ে যাবে। আর যদি
মানে বাইরে খাওয়ার বিষয়টা থাকে তাহলে এখানে একটু আসলে আরো বেশি জানতে আমার কাছে মনে হয় যে এখানে বাইরে খাওয়ার মতো এরকম অপশনস খুব অপশন একটা নাই নাই। এক্স্যাক্টলি। মানে আমি সুইডেনে মানে মনে হয় না বাইরে মানে আমাদের মতো বাঙালি যারা আছে বাংলাদেশ থেকে এসে হ্যাঁ সুইডেনে বাইরে খেয়ে টিকতে মানে পারবে বলে আমার কাছে মনে হয় না। এক্স্যাক্টলি মানে আই ডোন্ট নো হোয়াট দে ইট, মানে ওদের টেস্ট বাড, ওদের টেস্ট বার খুবই বাজে। ওদের আমি জানি টেস্ট না, বাড আমার ওদের আমার মতো টেস্ট বারও কিউট বাজে হয়ে গেছে এবার। আমি বাংলাদেশে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে মানে আমার টেস্টের খাবার 12টা বেজে ভালো গেছে এখানে। লাগতেছে না এক্স্যাক্টলি। তো বাট আমি এখানে প্রচুর আমি মানে যে বাসা থেকে আমি আমার হাজবেন্ডকেও বলছি মানে আর কিছু না আনলেও খাবার জিনিস মশলা এগুলো নিয়ে আসতে হবে, মানে এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে এখানে আসার পর মানে এক্স্যাক্টলি। আপনি একটা জিনিস খুবই মিস করেন, সেটা হচ্ছে বাসার খাবার। কারণ বাইরেও আপনি এমন কোথাও ভালো কিছু পাবেন না, প্রথম কথা হচ্ছে হালাল পাওয়া যাবে না, খুব কম অপশন। আর গুটি তো কয়েক ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট হ্যাঁ, আছে যেগুলাতে অ্যারাবিক আসলে শপ আছে, ওখান থেকে কিনে এনে বাসায় রান্না করা ছাড়া আর কোনো ওয়ে নাই। ওয়ে নেই। এইটাই। আহ তো এইভাবে কাভার হয়ে যায়। আর হচ্ছে ট্রান্সপোর্টেশনটা আমি বলবো, আমি জানি না আপনার স্টকহোমে একটু আসলে কমই আমার মনে হয় যে কভার হয়ে যায়, কিন্তু উপসালাতে ট্রান্সপোর্টেশন যে কস্টটা এটা অনেক বেশি, আপনি জানেন আপনার কি কিনা মান্থলি জানি না। কার্ড ইউজ করেন ট্রান্সপোর্টেশনের জন্য? মান্থলি কার্ড আমি নিই না, কারণ আমি আসলে লাকিলি আমি একটু খুব কাছেই থাকি, আমি সেন্ট্রাম সো থেকেও কাছে লাগে না, থাকি। আচ্ছা আচ্ছা। আমার ক্যাম্পাসও কাছে, আমি হেঁটে চলে যেতে পারি। তো আমার আপাতত মাঝে মধ্যে যখন লাগে আমি তখন কিনে ফেলি। আহ আর মোটামুটি আমার কাভার হয়। আর না হইলে এখানে হচ্ছে 1100 ক্রোন হচ্ছে নর্মাল অ্যাডাল্টের জন্য, আর 850 হচ্ছে যে স্টুডেন্টদের জন্য। তো উইচ ইজ মানে ভেরি মাচ ডাবল অফ মানে এসএল থেকে। এসএল আপনি থেকে। যদি দেখেন এসএল দিয়ে তো পুরোটাই হ্যাঁ, কভার আমি করা আমি এটা শুনছি অনেক যে এসএল এ এটা অনেক মানে এটা ভালো, মানে ভালো স্টকহোমে দেয়। এসএলটা আসলে ভালো। যে কোর্সে আমার ক্লাস বেশি থাকে যে এই মাসে আমার যাইতেই হবে রেগুলারলি, সো সেই মাসে আমি হলো যে পুরা মান্থলি কার্ড নিয়ে নিই ডিসকাউন্টেড স্টুডেন্ট যেটা, সেখানে আমার 650 ক্রোনার মতো পড়ে। তো রাউন্ডে ওইটা দিয়ে আমি মানে যতবার খুশি ততবার ট্রাভেল করতে পারি, মানে বাস ট্রেন বোট সবকিছুতেই, মানে এসএল এর সবকিছু। যেগুলো আছে হ্যাঁ সবকিছুতেই আমি ওটাতে কভার। সো এটা একটা খুবই ভালো জিনিস আমার কাছে মনে হয়। অ্যান্ড আমি এক এক মাসে আমি ট্রাই করছিলাম যে ওই মাসে আমার ক্লাস কম ছিল, আমি ভাবছি যে এবার আমি কার্ড কিনবো না, টিকিট কেটে যাব, কিভাবে যে মানে খরচ বাঁচানোর জন্য। পরে দেখলাম যে আমার ওই মাসে 750 বেশি। ক্রোনায় চলে গেছে হলো যে ওই টিকিট কেটে। সো হ্যাঁ কার্ড নেওয়াটা হলো সবচেয়ে সুবিধাজনক। বেস্ট। হ্যাঁ কারণ যখন আপনি তো শুধুমাত্র ইউনিভার্সিটিতে যাবেন না, ধরেন আমি গ্রোসারি শপিং এ গেলাম, কোনো একটা কাজে গেলাম, তখনও তো আমি ট্রেন বাস ইউজ লাগবে করতেছি। এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে কিন্তু আর কি কার্ড নিয়ে নেওয়াটা বেটার। ওই ক্ষেত্রে ওইটাই আর কি, মানে আমি বলবো যে এখন আসলে সুইডেনের ট্যাক্সের বিষয়টা যদি কেউ জেনে থাকে তো ওই ক্ষেত্রে মানে সবকিছুই একটু বাড়তি এখানে বলতে গেলে। হ্যাঁ, আহ আর আমি জানি না এবছর একটু কমাবে শুনছিলাম, মানে ইভেন ওদের মানে খাবার দাবারের উপর থেকে হয়তো ট্যাক্সটা একটু রিডিউস করতে পারে হ্যাঁ, হুইচ ইভেন আমি এভার। এটাও শুনছি যে যে স্টুডেন্ট ডিসকাউন্টটাও ওরা বাড়াবে, যে এসএল এর, ওটা আমি শুনছি। উপসালাটা জানি না, বাট এসএল হলো যে ওরা, আমি শুনছি যে এটাকে না নাকি ইউএল 500-তে নিয়ে বাড়াইছে। আসবে এরকম কিছু একটা। ইউএল হচ্ছে আপনার 830 ছিল, আমি গত বছর এসে 830 পাইছি, এই বছর রিনিউ করার সময় দেখলাম যে 850। সো আরো ওকে। 20 ক্রোনা বাড়াই ফেলছে। অলরাইট আপু, আমরা Yeah. অনেক ডিসকাশন করলাম। আমার মনে হয় যে আজকের এই পডকাস্টটা শোনার পরে যারা যারা এসআই অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং আপু যেই জিনিসগুলো মেনশন করে দিলেন, যে রেফারেন্সের ব্যাপারটা, তারপর বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এবং এসআই এর ক্ষেত্রে ওনার যার রেফারেন্স নেবেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে ওনার সাইন অ্যান্ড সিল, সো ওই জিনিসগুলো খুবই আসলে গোছায় করার চেষ্টা করবেন। অ্যান্ড এরপরে যদি আপনাদের কোনো কোয়েশন থাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমার ফেসবুকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। সো আমরা যেহেতু লাস্টের দিকে চলে আসছি, আমি যে গত 2 দিন আগে পোস্টটা দিলাম সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে আমরা কয়েকটা কোয়েশন আসলে নেওয়ার চেষ্টা করবো। আমার মনে হয় যে মোস্ট অফ দ্য কোয়েশনের আনসার আমরা কভার করে ফেলছি। অ্যান্ড তারপরেও দেখি আমি যদি নতুন কোনো কোয়েশন পাই তাহলে সেগুলো একটু আনসার করার চেষ্টা করব। অনেকে এখানে ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে লাগবে, মানে কত দেখানো লাগবে এটা নিয়ে কোয়েশন করছেন। বা ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারটা প্রত্যেক বছর তারা চেঞ্জ করে, মান্থলি কত টাকা দেখাইতে হবে। সো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও আছে, সেখানে আপনি কিভাবে ক্যালকুলেট করবেন সেটা নিয়ে আমি ডিটেলস বলছি। সো আপনি চাইলে আমার ইউটিউবে ভিডিওটা দেখতে পারেন, অথবা মাইগ্রেশন বার্কেতে গিয়ে ব্যাংক স্টেটমেন্টের অ্যামাউন্টটা দেখতে পারেন। আমার মনে হচ্ছে ওরা আপডেট করে কখন, এপ্রিলের দিকে গিয়ে তারা ওই অ্যামাউন্টটা আপডেট করে। সো এখন হুম, আপনি হয়তো বা এক্স্যাক্টলি পাবেন না। গত বছর এটা 10,500 মতো ছিল, এই বছর কত থাকবে, 250 থাকতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে, ডিপেন্ডস অন মাইগ্রেশন বার্কেট।
আরেকজন কমেন্ট করছেন আফরোজা জহির নুহা, উনি বলছেন এসআই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য এসওপি কিভাবে লিখবো। সো এটা নিয়ে আপু অলরেডি বলছেন, এসআই এর জন্য আপনাকে নিজে থেকে কিছুই লিখতে হবে না। সিবি, এসওপি কি লাগে আপু? আমার কাছে অবশ্য ঠিক মনে নাই, এসওপি এসওপি না, ফর্মেট ওই থাকে। যে প্রুফ অফ যেটা ওয়ার্ক, ওইখানে হচ্ছে আপনার রেফারি আপনার সম্পর্কে বলবে যে ওখানে কোয়েশ্চেন ফরম্যাটও দেয়া থাকে যে আহ, এই এই স্কলারশিপটা কিভাবে ওনাকে হেল্প করবে, বা মানে হাউ ইজ ইট হেল্পিং বিল্ড হার ক্যারিয়ার অর সামথিং, এরকম 3-4টা ফরম্যাটে কোয়েশ্চেন থাকে। তো ওই কোয়েশ্চেন গুলারই আনসার আনসার হিসেবে করতে করে দিবেন, আনসার। ওকে অলরাইট। সো আপনি যেসব ডকুমেন্ট এসআই এর জন্য সাবমিট করবেন, সবগুলার ফরম্যাট বা টেমপ্লেট যাই বলেন না কেন আপনি এসআই এর ওয়েবসাইটে পেয়ে যাবেন। সিভি অ্যান্ড যে প্রুফ অফ ওয়ার্ক, সো ওই ডকুমেন্টগুলো ডাউনলোড করে আপনি ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, অ্যান্ড সেখানে দেখে আপনি হলো যে ওই ডকুমেন্টগুলো ফিল আপ করবেন। অলরাইট, সো এরপর আরেকজন কমেন্ট করছেন, কুড ইউ প্লিজ শো ডেমনস্ট্রেট অ্যান আইডিয়াল সিকোয়েন্স। আমরা আসলে ওই সিকোয়েন্স নিয়ে পুরো কথাবার্তা বললাম, তো ওইভাবে তো আসলে এখন ওয়েবসাইটে ডেমনস্ট্রেট করে দেখানো পসিবল না, বাট আপনি যদি ওয়েবসাইটটা ভিজিট করেন, আমরা যেহেতু একদম পুরো ডিটেলস আলোচনা করছি আপুর সাথে, সো আপনি যদি একটু কাইন্ডলি কষ্ট করে ওই ডকুমেন্টগুলো পড়ে দেখেন এবং ফলো করেন, আপনি নিজে আসলে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকজন, আমি সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করছি, এসআই স্কলারশিপে অ্যাপ্লাই কখন করতে হবে? সো উম্মে মেহজাবিন জিজ্ঞেস করছেন কখন অ্যাপ্লাই করতে হবে। আপনাকে এসআই লিখে গুগলে সার্চ করলে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ আপনি কিন্তু এসআই এর ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আজকে আমরা যখন পডকাস্টটা রেকর্ড করছি, আজকে ফেব্রুয়ারি 8 তারিখ, সো আগামীকাল থেকেই ফেব্রুয়ারি 9 থেকে এসআই পোর্টাল ওপেন হওয়ার কথা। ফেব্রুয়ারি 9 থেকে ফেব্রুয়ারি 25 তারিখ পর্যন্ত আপনি এসআই এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো বাকি ডিটেলস আপনি এসআই এর ওয়েবসাইটে পেয়ে যাবেন। তারপর আরেকজন সাব্বির হোসাইন কমেন্ট করেছেন, ইজ ইট ম্যান্ডেটরি টু হ্যাভ ভলান্টিয়ারি ওয়ার্ক এক্সপিরিয়েন্স টু গেট এসআই ওর স্টিম? ভলান্টিয়ারি এক্সপিরিয়েন্স কিনা জানি না, বাট হলো যে আপু যেটা বললেন যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হবে 3000 আওয়ার্স। আপু নিজেও কিন্তু ভলান্টিয়ারি এক্সপিরিয়েন্স দেখাইছেন এবং আপনার কর্পোরেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো দুইটাই কিন্তু আপু দেখাইছেন। সো আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাইতে হবে 3000 আওয়ার্স, অ্যান্ড যেটাতে আসলে আপনার লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট আপনাকে ফোকাস করতে হবে, যেটা আপনি এসআই এর ওয়েবসাইটে ডিটেলস পেয়ে যাবেন। আরেকজন কমেন্ট করেছেন, এসআই স্কলারশিপ কি শুধু মাস্টারদের জন্য নাকি ব্যাচেলারও অ্যাপ্লাই করতে পারবে? এটা যদি আমি আনসার অলরেডি করে দিছি, এসআইটা শুধুমাত্র আসলে মাস্টার্সের যারা স্টুডেন্ট তাদের জন্যই। বেসিক্যালি এটার নামের সাথেই প্রফেশনালস আছে, so যাদের আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে তারাই আসলে এসআই অ্যাপ্লাই করতে পারবেন। আইটি রিলেটেড স্কলারশিপ নিয়ে কিছু বলেন, প্রায়োরিটি টেক সফটওয়্যার। তো সুইডেনে আসলে স্কলারশিপের স্কোপটা আমি বলবো যে খুবই লিমিটেড। সুইডেন আসলে ওইরকম স্কলারশিপ, এক হলো ইউনিভার্সিটি স্কলারশিপ, এসআই স্কলারশিপ, আইটি আর একটা স্কলারশিপ আছে, ওইগুলো ছাড়া ওইরকম কোনো স্কলারশিপ আসলে নাই। সো আইটি রিলেটেড স্পেসিফিক স্কলারশিপ সুইডেনে আছে কিনা আমার নিজেরও জানা নাই, আপুর যদি জানা থাকে আপু বলতে পারেন। সো এসআই এর জন্য যে স্কলারশিপ গুলো আছে সেইগুলো আসলে ওদের এখানে লিস্টেড আছে যে কোন কোন প্রোগ্রামের উপরে বা কোন কোন সাবজেক্ট এরিয়াগুলোতে এসআই আসলে অ্যাপ্লিকেবল, সেটা আপনারা এসআই স্কলারশিপে দেখতে পারবেন। নাদিয়া শারমিন মুনমুন উনি বলছেন, ভাই আজকে আমি লিনিয়াস ইউনিভার্সিটি থেকে স্কলারশিপের মেইল পেয়েছি, এখনো সাবমিট করিনি, ডিটেলস জানলে উপকার হতো। আপু প্রবাবলি ইউনিভার্সিটি স্কলারশিপের কথাটা বলতেছেন, কারণ এখন অলরেডি সব ইউনিভার্সিটিগুলো কিন্তু অ্যাপ্লিকেন্টদেরকে মেইল করবে ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাপ্লাই করতে। সো আপনি যেটা করবেন যে আপনার ওইখানে যে মেইলটা আপনাকে করছে ওই লিঙ্কে যদি যান বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান, লিনিয়াস ইউনিভার্সিটি, সেখানে কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাবেন যে ওই স্কলারশিপের জন্য আপনার রিকোয়ারমেন্ট কী কী, আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে, বা ওরা অনেক সময় একটা লিঙ্ক প্রোভাইড করে দেয়। আমি যখন অ্যাপ্লাই করি আমার স্টকহোম ইউনিভার্সিটির স্পেসিফিক স্কলারশিপের জন্য ওরা আমাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিল, যেখানে একটা গুগল ফর্মের মতো একটা ফর্ম ছিল, আমাকে জাস্ট ফিল আপ করে সাবমিট করতে হয়েছে। সো ওই ইনস্ট্রাকশনটা আপনি ওই মেইলেই আসলে পেয়ে যাবেন। আরেকজন অনেক বড় একটা কমেন্ট করছে, আই গেস ওনার কমেন্টের সবকিছু আমরা কভার করছি। তাহিদ রহমান সুজন উনি বলছেন, এসএস স্কলারশিপটা কি, কাদের জন্য স্কলারশিপ, আমরা অলরেডি এগুলো নিয়ে ডিটেলস কথাবার্তা বলছি ভাইয়া। আপনি পডকাস্টটা যদি অলরেডি দেখে থাকেন এই পর্যন্ত তাহলে অলরেডি আনসার পেয়ে গেছেন। এসআই স্কলারশিপ বাদে ইউনিভার্সিটি কোন কোন স্কলারশিপ পেতে পারি সেইগুলো আপনারা ভাইয়া ইউনিভার্সিটির স্কলারশিপ চেক করলেই পাবেন, বা এখন যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন ইউনিভার্সিটি থেকে অলরেডি মেল পাওয়া শুরু করবেন ওই স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করার জন্য। উনি আরেকটা কমেন্ট করছেন যে সিজিপিএ, আইএলটিএস অথবা এমওআই দিয়ে যারা অ্যাপ্লাই করেছে তারা কি স্কলারশিপের মানে, উনি স্পেসিফিকলি মেবি এমওআই দিয়ে অ্যাপ্লাই করলে স্কলারশিপ পাওয়া যায় কিনা ওইটা জানতে চাচ্ছেন।
আমি বলবো আমি জানি না ওরা এরকম প্রেফার করে কিনা, তবে ওরা হচ্ছে আইএলটিএস বা যে কোনো মানে সার্টিফাইড ইয়েগুলো হচ্ছে প্রেফার করে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা। ল্যাঙ্গুয়েজ টেস্ট যেগুলো আছে, হুম ওকে। হুম, ওইটাই প্রেফার করে। তারপরে আহ, উনি আরেকটা কমেন্ট করছেন, ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন পাওয়ার পর অ্যাপ্লাই করে 20 to 60% স্কলারশিপ পাওয়া পসিবল কি না, যদি পসিবল হয়ে থাকে তাহলে কি কি ডকুমেন্ট লাগবে এবং রিকোয়ারমেন্টগুলো কি কি। পয়েন্ট টু বি নোটেড, ভাই উপর সবগুলো প্রশ্ন আমার মাস্টার্সের জন্য করছে, ওকে। এই প্রশ্নটা আনসার যদি আমি দেই তাহলে আমি বলবো যে ভাই আমি আসলে এরকম জানি না যে ইউনিভার্সিটি থেকে যে এরকম 20% 50% কমানো যায় কিনা টিউশন ফি। সো আমার জানা মতে ইউনিভার্সিটি স্কলারশিপ যারা যেটা প্রোভাইড করে সেটা লিভিং কস্ট বাদে পুরো টিউশন ফি কভার করে ইউনিভার্সিটি থেকে পাইলে, বাট ওটা খুবই লিমিটেড, খুবই কম মানুষ পায়। আমার এখনো মনে আছে আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার ডিপার্টমেন্টে শুধুমাত্র ওই একজনকে তারা ওই ইউনিভার্সিটি স্কলারশিপ দিছিল। সো ওটা খুবই লিমিটেড থাকে, দেখা যায় যে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন দুইজন এরকম করে তারা দেয়, ইউনিভার্সিটিও যেটা ডিপেন্ড করে। বাট আপুর এরকম কোনো জানা আছে কিনা যে অ্যাডমিশন পাওয়ার পর মানে 20% বা 50% টিউশন ফি কমানো যায় কিনা ইউনিভার্সিটিতে? যদি বলি ওরকম মনে হয় কমানোর সুযোগ নাই, যেটা আছে আপনি যেটা বললেন যে ওই যে ইউনিভার্সিটি স্কলারশিপ যেটা থাকে যেমন উপসালার জন্য যেটা হচ্ছে গ্লোবাল স্কলারশিপ প্রবাবলি, সেটা হচ্ছে শুধু টিউশন ফিটা কভার করে, তো সেটা হচ্ছে খুবই লিমিটেড মানুষজনকে ওরা দেয়। তো ওইটাই হচ্ছে শুধু আহ ওইটা আমার মনে হয় যে যেটা ওরা আপনাকে শুরুর অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেখে দিচ্ছে, ওটা আপনার পড়াশোনা সিজিপিএ আইএলটিএস এর স্কোর সবকিছু মিলায় আপনাকে দিচ্ছে। কিন্তু আমি বলবো আরেকটা সুন্দর অপরচুনিটি আছে, সেটা আমি স্টকহোমে আছে কিনা আপনি বলতে পারবেন, বা অন্যান্য জায়গাগুলো আমার জানা নেই। উপসালাতে আছে, সেটা হচ্ছে আপনি কিন্তু পরের সেমিস্টারেও অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ আপনার প্রথম সেমিস্টার যদি রেজাল্ট ভালো থাকে, সবকিছু মিলায়ে খুব ভালো আপনি দেখাতে পারেন পারফরমেন্স, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর স্কলারশিপ ইভেন আফটার কামিং হিয়ার। সো এখানে ইউনিভার্সিটি আসার পর স্কলারশিপের জন্য? এক্স্যাক্টলি হ্যাঁ, অলরাইট। সেটা আপনি পরের সেমিস্টার গুলো আপনার কভার করবে, তো এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ এটা খুবই এখানে ভালো এসে একটা যদি। অপরচুনিটি। আমার মনে হয় ভাইয়ের কোশ্চেনটা এরকমই ছিল যে আমি অ্যাডমিশন পেয়ে চলে আসলাম, তারপর আমি টিউশন ফিটা হ্যাঁ কমাতে হ্যাঁ পারবো কিনা। সো হ্যাঁ আপু যেটা বললেন, আপনি যদি উপসালা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন আপনি কিন্তু একটা সেমিস্টার পর আপনি আবারও অ্যাপ্লাই করতে পারেন হুম, স্কলারশিপের জন্য। স্টকহোম ইউনিভার্সিটিতে আমার আসলে জানা নাই, বাট প্রবলি এরকম করা যাইতেও পারে। হ্যাঁ আপনারা এই যে ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলোতে গেলে ডিটেলসটা পেয়ে যাবেন। অলরাইট, সো আমরা আরেকজন উম্মে মেহজাবিন, উনি বলছেন ভাই আমি 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি সেপ্টেম্বর ইন্টেকের জন্য। আই গেস উনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করছেন। সো প্রবলেম। ব্যাচেলরের জন্য আসলে আপু স্কলারশিপ অ্যাভেলেবল না। অ্যান্ড সুয়াক খান বলছেন স্কলারশিপ মেল কি ইউনিভার্সিটি থেকে সব ক্যান্ডিডেট পায়? হ্যাঁ, সব ক্যান্ডিডেটই ওই মেলগুলো পায় যে ইউনিভার্সিটি স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য। আরেকজন বলছেন, ওকে, বেশিরভাগই অনেকেই দেখলাম ব্যাচেলর স্কলারশিপের কথা জিজ্ঞেস করতেছেন ভাইয়া। মানে স্যাডলি ব্যাচেলরের জন্য আসলে সুইডেনে ওরকম মানে স্কলারশিপ অ্যাভেলেবল নাই, ওইরকম বলতে আমার জানা মতে ব্যাচেলরের জন্য কোনো স্কলারশিপই নাই। ইউরোপিয়ান যারা আছেন ওনাদের জন্য তো আসলে ওই স্টাডিটাই পুরোটাই ফ্রি। সো আমাদের জন্য আসলে ওই অপরচুনিটিটা নাই। তো আমি ফেসবুকে যে কমেন্টগুলো ছিল সবগুলাই কভার করে ফেলছি, আমি একটু ইউটিউবে দেখে আসি। ব্লু এক্সপেন্স উনি কমেন্ট করছেন, ইট উইল বি ভেরি হেল্পফুল ইফ দ্য গেস্ট শেয়ার দ্য সিবি ওয়ার্ক এন্ড লিডারশিপ এক্সপিরিয়েন্স ফ্রম দ্য লেটার অফ রেফারেন্স ফ্রম উইথ আস। আমরা এটা নিয়ে অলরেডি কথা বলছি ভাইয়া যে আহ, মানে নিজে থেকে আসলে আপনাকে সিবি বা ওই যে লিডারশিপ এক্সপিরিয়েন্স দেখানোর যে ফর্ম এইসব কিছুই আপনাকে করতে হবে না, সব সব কিছুর ফর্মেট দেওয়া আছে। তো ওইখান থেকে ডাউনলোড করে আপনারা করে ফেলতে পারবেন। আরেকজন বলছেন যদি আমার রিসেন্ট কোম্পানির অপারেশন রানিং না থাকে তাহলে কি করব, নোটারি করা যাবে নাকি অন্য অর্গানাইজেশন থেকে দেখানো সেফ? মানে আই গেস উনি বলতেছেন উনি যেই কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানি এখন আর নাই। সো তাইলে সেক্ষেত্রে আমি উনি কি বলবো করবেন? যে ওইটা অ্যাড না করার। আরেকটা জিনিস একটু বলবো, যদি কেউ মানে যে কোনো অর্গানাইজেশনে আপনি দেখাচ্ছেন, এখন কিন্তু কম বেশি সবগুলা অর্গানাইজেশনের ওয়েবসাইট আছে অথবা সোশ্যাল মিডিয়ার কোনো ইয়ে আছে, তো চেষ্টা করবেন ওই লিঙ্কটা অ্যাড করে দেওয়ার। কোথাও না কোথাও ওইখানে অপশন থাকবে, তো চেষ্টা করবেন যে ওই অর্গানাইজেশনের ওয়েবসাইটটা লিঙ্কটা অ্যাড করে দেওয়ার, তাহলে আরো দ্যাট বেশি মিনস যে ট্রাস্টওর্দি হয় আর কি, যে ওরা তাদের ওরা যাতে আচ্ছা। চেক করে মানে ওইটাকে ট্রাস্টওয়ার্দি মনে করে। অলরাইট, সো উনি প্রবলি, হ্যাঁ পিঙ্কি আপু ওই কমেন্টটা করছিলেন। সো বেটার হয় আপনি ওই অর্গানাইজেশন দেখায় না যেটার অপারেশন এখন আর নাই। সো আপনি অন্য কোনো অর্গানাইজেশন দেখান যেটা আসলে এখন যাদের অপারেশন রানিং আছে। আরেকজন কমেন্ট করেছেন উইদাউট রিসার্চ পেপার ছাড়া কি পসিবল কিনা? অবশ্যই পসিবল, কারণ আমার কোনো রিসার্চ পেপার ছিল না। সো এটা আহ, পুরোপুরি আসলে থাকলে তো খুবই ভালো।
আর যদি নাও থাকে আই হোপ দ্যাট ডাজেন্ট ম্যাটার। এটা যদি আপনি আপনার কাজের এক্সপিরিয়েন্স লিডারশিপ দিয়ে কভার করতে পারেন, সো ফার এসআই এর জন্য দ্যাট। অলরাইট। আলতা আলী, আচ্ছা আমি নামটা পড়তে পারতেছি না ইউটিউবের ওই ইউজার নেম তো। সো ভাই কমেন্ট করছেন কোম্পানির সিল লাগে কিনা এসআই ফর্মে, এটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি। সিলের জায়গা আছে, ওইখানে আপনার সিল দিতে হবে। মেহেদি হাসান কমেন্ট করেছেন 3000 আওয়ার ওয়ার্কের এক্সপিরিয়েন্সটা ভেরিফিকেশন করবে কিভাবে? আমার রিপোর্টিং ম্যানেজারের সাইন দিয়ে পিডিএফ আপলোড দিলে কি সেটা ভেরিফিকেশন কিভাবে করবে? উনি আসলে ওইটা নিয়ে জানতে চাচ্ছেন। এখন ইটস আপ টু এসআই যে ওরা মানে প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ বা ওভাবে ওরা ভেরিফাই করে কিনা। এটা আসলে আমার জানা নেই ওরা কিভাবে, মানে আমি অ্যাজ পার আমার রেফারিকে আমি আমার সাথে ওনার যতটুকু কথা হয়েছে ওনার কাছে কোনো ক্রস ইয়া যায় নাই। চেকের জন্য মেল দেয় নাই, ওকে। না, এটা এখন এটা আসলে দিতেও ওদের পারে, কাছে ডিপেন্ড করে, ওরা দিতেও পারে নাও দিতে পারে। নাও যেমন দিতে পারে, আমি কারণ আমি ওদের একজনকে কাছে জানি যদি যে, মনে হয় যে ওরা ক্রস জি, চেক করবে দেন ওরা দিতে পারে। ডাজন্ট ইয়া। ওকে। অ্যান্ড আরেকজন কমেন্ট, অফার লেটার আসার পূর্বে কি আশা স্কলারশিপের আবেদন করা লাগে? হ্যাঁ অবশ্যই। ফেব্রুয়ারি 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, তারপরে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আরেকজন কমেন্ট করেছেন যে ওই টিউশন ফি ব্যাপারটা, যে এসআই স্কলারশিপ পেলে টিউশন ফি দেওয়া লাগে কিনা। আপু অলরেডি ক্লিয়ার করছেন যে এসআই স্কলারশিপ যদি আপনি পান, আপনার টিউশন ফি, ব্যাংক স্টেটমেন্ট, এই দুইটার কিছুই দেখানো লাগবে না, মানে দেওয়া লাগবে না, ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে না। সো এটা একটা হিউজ অপরচুনিটি। সো আমরা একদম শেষে চলে আসছি আপু। লাস্টলি আপনি যদি সবার উদ্দেশ্যে কিছু বলতে চান যারা এই বছর অ্যাপ্লাই করবেন, আপনি বলতে পারেন, তারপর আমরা শেষ করে দিব আজকের এপিসোডটা। আহ আমি বলবো মানে কেউ যদি এখনো কনফিউশনে থাকেন আগাবেন কিনা, আহ কেউ যদি মানে আগের কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে, সেটা আমি মনে করি মানে ইটস আ ভেরি গুড অপরচুনিটি। যে এরকম আরো আই থিঙ্ক আরো অন্যান্য কান্ট্রিতেও এরকম প্রফেশনালদের জন্য স্কলারশিপ আছে। তো আমি মনে করি যে এটা একটা খুব ভালো অপরচুনিটি কাজে লাগানোর জন্য। অনেকে মনে করেন যে আমি অনেকদিন জব করছি, এখন আমার একটা ব্রেক দরকার, বা আমি একটু পড়াশোনায় ফিরে যেতে চাই, বা ওই জিনিসটা আমি কাজে লাগাতে চাই। বা অনেকে মনে করে যে আমার এতদিন গ্যাপের পরে আমাকে কি অ্যাডমিশন দিবে। তো আমি মনে করি এটা একটা খুব ভালো অপরচুনিটি। অ্যাডমিশন তো পাচ্ছেন পাচ্ছেন, সাথে স্কলারশিপ আপনাকে প্রোভাইড করা হচ্ছে। তো আহ, আপনারা ওইভাবে চেষ্টা করেন, আমার মনে হয় নাথিং ইজ নাথিং ইজ মানে ইম্পসিবল, সো ট্রাই করলে পাওয়া যেতে সরি, পারে। সো ইয়া। হ্যাঁ, আমার কাছে সো মনে হয় যে আপু, এটা যে কত বড় একটা ব্লেসিং এই স্কলারশিপ পাওয়াটা সুইডেনের ক্ষেত্রে। কারণ আপনারা সবাই জানেন যে রিসেন্টলি সুইডেনের জব ক্রাইসিস চলতেছে, এগুলো নিয়ে সবাই কথা বলতেছে। সো এখানে যারা স্টুডেন্ট, যারা হলো যে আহ, নিজের টাকায় পড়তে আসে, তাদের জন্য আসলে এটা খুবই ইটস ডিফিকাল্ট। টিউশন ফি, ভেরি টাফ। এতগুলো টাকা টিউশন ফি দেওয়া, তারপর নিজের লিভিং কস্ট চালানো, পার্ট হুম টাইম হুম জব করা। সো আর এখানে স্টাডিটা আসলে আমার কাছে মনে হয় যে, মানে কম্পেয়ারিং টু বাংলাদেশ, এখানে স্টাডিটা কঠিন। কারণ এখানে হুম আমি জানি না উপসালাতে কি বলে, আমার মাস্টার্সের প্রথম ক্লাসে সবসময় ওরা বলে দেয় যে আহ, এখানে যে মাস্টার্সগুলোকে তারা ইকুইভ্যালেন্ট টু এ ফুল টাইম জব হিসেবে কাউন্ট করে। সো উইকলি 40 আওয়ার্স আপনাকে ওই ক্লাসে দিতেই হবে। বাংলাদেশে যেমন আমরা মাস্টার্স স্কুলে শুক্র শনিবার ছাড়া ক্লাস থাকে না, এখানে আপনাকে এরকম হতে পারে উইকলি প্রত্যেকদিনই আপনার ক্লাস আছে, প্রত্যেকদিনই ল্যাব হ্যাঁ আছে। সো এই জায়গা থেকে এটা খুবই ডিফিকাল্ট। সো আপনারা চেষ্টা করেন, হো নোস, আপনি অ্যাপ্লাই করেন ঠিকঠাক মতো, ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেন, স্কলারশিপ পেলে আপনার জন্য একটা বেটার অপরচুনিটি। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা পুরো পডকাস্টে আজকে দেখেছেন। আশা করি যারা যারা এই বছর অ্যাপ্লাই করেছেন আপনাদের জন্য আজকের এপিসোডটা খুবই হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ এগেইন আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি, এন্ড হোপফুলি এটা মানে সবার জন্য অনেক আহ, কাজে লাগবে। এবং কারো যদি এরপরও মানে কেউ যদি রিচ করতে চান, ইটস হ্যাপি টু হেল্প সবাই। হ্যাঁ, আমি চেষ্টা করবো যাদের আপুর কাছ কোয়েরি থেকে গুলো আপুর ড্রপ ইমেল করবে। অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে দিতে, অথবা স্ক্রিনে দিয়ে দিব। আপনারা চাইলে আপুকে মেল করতে পারেন যাদের স্টিল কনফিউশন থাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। তো আপুড লাভ টু হেল্প। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ।